হিস্ট্রির প্রফেসর ডক্টর রয় এমন একজন আমেরিকান প্রফেসর যিনি মুসলমানদের ইতিহাস এত চমৎকারভাবে কোনো বায়াস ছাড়া তুলে ধরেছেন যার মতো অন্য কাউকে পাওয়া মুশকিল। Khalid ibn al-Walid was undefeated over the course of his career. The sum of those battles transformed the world. এবং মিডল ইস্টের সমস্ত মিডিয়া তাকে খুঁজে এবং তাকে পেয়ে গেছি আমি ইয়াহিয়া আমিন। ইউরোপ এবং আমেরিকার শিক্ষা ব্যবস্থা যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত এই বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমেরিকা অর্থনৈতিক ও সামরিকভাবে সারা পৃথিবীর উপরে প্রাধান্য বিস্তার করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করছে, যেটার মাধ্যমে তারা মুসলমানদেরকে কলোনাইজ করছে, মুসলিম বিশ্বকে কলোনাইজ করছে, সেই বিষয়টার ব্যাপারে উনি চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরছেন এই পডকাস্টে। যদি তুমি ইংল্যান্ডের কোনো শ্রেণীকক্ষে যাও তাহলে তুমি যা জার্মানির কোনো শ্রেণীকক্ষে দেখতে পেতে সবাই একটা বৃত্তে বসে আছে এবং অধ্যাপকও বৃত্তে বসে আছেন। আর অবশ্যই কারণ এভাবেই মুসলিম দার্শনিকরা অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীতে শিক্ষিত ছিলেন। কেন আমরা মধ্যপ্রাচ্যে যা আছে তা আমদানি করি না? একজন ইংরেজ সিদ্ধান্ত নেন যে তিনি দুটি কারণে এই ব্যবস্থা পছন্দ করেন না। একটা হলো এটা মুসলিম এবং এটি সবাইকে মনে করে দেয় যে এটি এখান থেকে এসেছে, আর এর আরেকটি কারণ হলো এটি পুঁজিবাদের সাথে খাপ খায় না, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। আমি কর দেই, আমার কর এমন একটি যুদ্ধযন্ত্রের কাছে যায় যা তৃতীয় বিশ্বের দেশগুলিতে যায় এবং মানুষ হত্যা করে। তাহলে একজন ব্যক্তি হিসেবে, বিশ্বের একজন নাগরিক হিসেবে আমি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব? কর্পোরেশনগুলো কোনো নির্দিষ্ট দেশের সাথে সংযুক্ত নয়, তারা কারোরই পরোয়া করে না, তারা জাতীয়তাবাদী নয় বা তারা স্রষ্টাও নয়, তারা শুধুমাত্র মুনাফা চায় এবং লাভের জন্য সব কিছু করবে, এমনকি আমাদের হত্যা পর্যন্ত করতে পারে। তাই শ্রমিক হিসেবে তোমার মূল্য শূন্য। তারা শুধু তোমাকে প্রতিস্থাপন করবে, তারা তোমাকে কাজ করাবে যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ো এবং তারপর তোমাকে বরখাস্ত করবে কারণ তোমার কর্মক্ষমতা খারাপ হয়ে গেছে এবং তোমার জায়গায় নতুন কর্মী নিয়ে আসবে। আমরা সভ্যতার সংঘাত অথবা সিভিলাইজেশনের যে ক্ল্যাশ সেটা আমরা কিভাবে এড়াইতে পারি, নাকি এটা ইনএভিটেবল? আমি বলতে চাইছি এই গ্রহের প্রবণতা এটাই। হাঙ্গেরি আর গণতন্ত্র নয়, পোল্যান্ড আর গণতন্ত্র নয়, আমরা সমস্যায় আছি, পৃথিবী সমস্যায় আছে। আমাদের এখন একত্রিত হয়ে এই লোকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সবসময় সুবিচারকে নিশ্চিত করে না। সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় গণতান্ত্রিক প্রসেসের স্ট্যাবলিশমেন্টের চেষ্টা করা উচিত, নাকি ন্যায় বিচারের দিকে মনোযোগী হওয়া উচিত? গণতন্ত্রের সব ধরনের সমস্যা আছে, এতে কোনো দ্বিমত নেই। আমি এখানে নিজেকে একটু তুলে ধরতে যাচ্ছি। বাংলাদেশ আমার আদর্শদের একজন। আমার মনে হয় বাংলাদেশের একটি অসাধারণ ইতিহাস রয়েছে, একটা শক্তিশালী গণতন্ত্র এবং একটি দরিদ্র দেশ হিসেবে সত্যি নিজেকে তৈরি করার জন্য প্রচেষ্টা করছে তারা। আপনি বাংলাদেশিদের মধ্যে অনেককে পাবেন যারা আপনাকে বলবে আমরা তো বাংলাদেশিদেরকে বিশ্বাস করি না, আমরা বাংলাদেশের গল্পে বিশ্বাস করি না। পৃথিবীতে কারোর সাথে দেখা করেছো? না, দেখিনি। আমরা ভুল করব, আমরা কখনোই এত নিখুঁত হতে পারবো না। আর যদি এটাই তোমার লক্ষ্য হয় তাহলে আমরা সব সময় হতাশ হব। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। Hello, thank you everyone. Thank you to the audience and special thanks to Professor Dr. Roy for giving time. So Professor Dr. Roy is a political scientist and an অনেক বইয়ের লেখক। তার লেখা আমাকে তার সাথে কথা বলতে ও আমন্ত্রণ জানাতে আগ্রহী করেছে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তিনি টেক্সাসের অস্টিনে আছেন এবং আজ আমাদের সাথে যোগ দিয়েছেন। ইসলামী শিক্ষার ধরন এবং আজকের পাশ্চাত্য পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো কি? মুসলিমদের এটি করার পদ্ধতি ছিল, আফ্রিকানদের এটি করার পদ্ধতি ছিল, কিন্তু পশ্চিমাদের অথবা আধুনিক উদারনৈতিক শিক্ষার পদ্ধতি হল বিশ্বব্যাপী পদ্ধতি যা সবার জন্য উন্মুক্ত। এখানে পূর্ববর্তী সকল জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি প্রত্যাখ্যান করার চেষ্টা করা হচ্ছে। যখন তুমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করো তখন কি তুমি এটা খুঁজে পাও? হ্যাঁ, আমি বলতে চাইছি একেবারে, কারণ এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না। একজন বসে বলল আমরা কিভাবে এমন পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে আমরা বাকি বিশ্বের চিন্তাভাবনার বিপরীতে প্রত্যাখ্যান করছি। এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল, যা কোনো দুর্ঘটনা ছিল না। এটি একটি চিন্তাশীল পদক্ষেপ ছিল। প্রায় 20 বছর আগে যদি তুমি ভেতরে যাও, হয়তো আরও একটু বেশি, যদি তুমি ইংল্যান্ডের কোনো শ্রেণীকক্ষে যাও যা জার্মানির কোনো শ্রেণীকক্ষে দেখতে পেতে সবাই একটা বৃত্তে বসে আছে এবং অধ্যাপকও বৃত্তে বসে আছেন। আর অবশ্যই কারণ এভাবেই মুসলিম দার্শনিকরা অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীতে শিক্ষিত ছিলেন। ইউরোপীয়রা কেন এমনটা করেছিল তার কারণ তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শিক্ষা ব্যবস্থা। তাই আমাদের রেনেসার শিক্ষা দেওয়া হয়। যখন একদিন একদল ইতালীয় জেগে ওঠে এবং বলে আমরা কেন লাইব্রেরিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে সে সভ্যতা উড়িয়ে দিলাম, আমি মনে করি এটা একটা বড় ভুল ছিল। চলো এটা ফিরিয়ে আনি। এটি একটি হাস্যকর কারণ এটা অতটা সহজ ছিল না। এটা এমন ছিল না যে ইতালীয়রা শুধুমাত্র তার স্বপ্নে ছিল। মধ্যযুগীয় যুগ নামে পরিচিত এই স্বপ্নে তারা ইচ্ছাকৃতভাবে এটি করেছিল এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল। আমরা সাধারণত বলি যে নবজাগরণ 1300 সালে শুরু হয়েছিল।
এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ ক্রুসেডগুলি সাধারণত 1291 সালে শেষ হয়েছিল বলে মনে করা হয়। যা ঘটেছিল তা হলো, ক্রুসেডাররা মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে তারা যা দেখেছিল তার কথা বলছিল। তারা যা দেখেছিল তা হলো এই অবিশ্বাস্য প্রযুক্তি যা তখন ব্যবহার করা হচ্ছিল। রাস্তাঘাট আলোকিত ছিল, রাতে তেলের বাতি জ্বলত, আধুনিক চিকিৎসা ছিল, আধুনিক কৃষি পদ্ধতি ছিল। এবং তারা যখন ক্রুসেড থেকে ফিরে আসছিল তখন তারা এই জিনিসগুলো ইউরোপে নিয়ে আসার চেষ্টা করছিল। এবং তাই সেই ইতালীয়রা, যাদের আমরা রেনেসাঁ শুরু করার জন্য কৃতিত্ব দিই, তারা এই ক্রুসেডারদের সাথে কথা বলছে, এই প্রাক্তন ক্রুসেডারদের সাথে। এবং তাদের মধ্যে কেউ কেউ নিজেরাও প্রাক্তন ক্রুসেডার ছিল। আর তারা বলে, জানো কি, কেন আমরা মধ্যপ্রাচ্যে যা আছে তা আমদানি করি না? কারণ আমাদের লাইব্রেরিগুলিতে আগুন লাগে। আমাদেরও তাই ছিল। তাই তারা মুসলিম শিক্ষা ব্যবস্থা আমদানি করেছে। যেখানে আপনি প্রায় 20 বছর আগে একটি বৃত্তে বসে থাকেন, একজন ইংরেজ সিদ্ধান্ত নেন যে তিনি দুটি কারণে এই ব্যবস্থা পছন্দ করেন না। একটি হলো এটি মুসলিম, এবং এটি সবাইকে মনে করিয়ে দেয় যে এটি এখান থেকে এসেছে। তাই সেই ধারণাটি মুছে ফেলতে চায়, কারণ এটি তাকে পছন্দ নয়। এর আরেকটি কারণ হলো এটি পুঁজিবাদ, এর সাথে খাপ খায় না, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। তাই সে সিদ্ধান্ত নেয় শ্রেণীকক্ষকে পুনর্গঠন করার, যাতে এটি কারখানার মতো দেখায়। অধ্যাপককে একই স্তরে রাখার পরিবর্তে সম্ভবত একটি বৃত্তের কেন্দ্রে একটু উঁচু চেয়ারে বসানো হয়। একটি বৃত্ত খুবই সমতাবাদী এবং গণতান্ত্রিক, কারণ সেখানে কোনো সামনের অংশ নেই। অধ্যাপকের উচ্চতা প্রায় সকলের সমান, তাই উচ্চতায় পার্থক্য নেই। আমরা উচ্চতার প্রতি সংবেদনশীল, তাই তিনি চান এটি বাদ দিতে, কারণ তিনি শ্রেণীকক্ষে পুঁজিবাদ আনতে চান। এখন আমরা অধ্যাপককে সামনে দাঁড় করাবো, শিক্ষার্থীরা টেবিলে থাকবে। কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো শিক্ষার্থীরা বসে থাকবে, যা বশ্যতার শিকারের অবস্থানে রাখে, কারণ অধ্যাপক দাঁড়াবেন। আর তারপর অধ্যাপক শ্রেণীকক্ষের মতো সংলাপে কথোপকথন করার পরিবর্তে ছাত্রদের উদ্দেশ্যে ফিতে দেবেন, এবং কারখানার মেঝেতে একজন ম্যানেজারের মতো শিক্ষার্থীদের ব্যস্ত কাজ দেবেন। আর তাই এর মূলে ছিল একটি কাঠামোগত পুঁজিবাদী জিনিস যা চলছিল, এবং একই সাথে একটি মুসলিম বিরোধী, আরব বিরোধী জিনিসও ছিল। আর ইংরেজরা শিক্ষা পুনর্গঠন করেছিল, এবং এখন সবাই এইভাবে এটি করে। কিছু স্তরে মনে হয় পুরনো পদ্ধতি হয়তো ভালো ছিল, কিন্তু তুমি কিভাবে পৃথিবীকে নতুন করে শেখাবে? জানো, পুরনো পদ্ধতিতে কিভাবে ফিরবে? আমার ছাত্রদের অনুপ্রেরণার প্রয়োজন। তারা স্বপ্রণোদিত নয়, কারণ আমরা ধারণা হারিয়েছি যে তথ্য ও জ্ঞানের প্রেমে পড়া উচিত। এখন এটাকে ভালো চাকরির উপযোগিতা হিসেবে দেখি, পণ্যের বদলে এটি অর্থের জন্য। বরং আমি এটি শিখছি কারণ শেখার মাধ্যমে আমি একজন ভালো নাগরিক এবং সমাজের ভালো সদস্য হয়ে উঠি। আমি নিজ একে ভালোভাবে গড়ে তুলি। আমি এমন জ্ঞান অর্জন করি যা আমাদের নেই। আমরা বড় বাড়ি এবং সুন্দর গাড়ি চাই। এটা দারুণ। তুমি কারখানা শব্দটি ব্যবহার করলে, এটা দারুণ, কারণ জ্ঞান এখন এক ধরন, এর ব্যবসা হয়ে উঠেছে। কারণ তুমি মাস্টার্স পাও, কারণ তুমি চাকরি পেতে চাও। আর যদি তুমি চাকরি পাও তাহলে তোমার মাস্টার্সের প্রয়োজন নেই। তাহলে এটা এমন যেন শিক্ষা ছিল, তুমি জানো, এটা সবই বিনিয়োগের উপর রিটার্ন, যা হ্যাঁ, এটা খুবই পুঁজিবাদী। এটা ধ্বংস হচ্ছে, আমেরিকান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। কারণ আমি একটি অলাভজনক প্রতিষ্ঠানে কাজ করি, তাই যদি লাভ না হয় তবে লাভের উদ্দেশ্য থাকা উচিত নয়। কিন্তু আমরা এভাবে কাজ করি না। আমরা লাভজনক কর্পোরেশনের মতো কাজ করি। আমরা রিয়েল এস্টেট এবং অবকাঠামোতে প্রচুর অর্থ বিনিয়োগ করি, যা ভালো, আমি এর বিরুদ্ধে নই। কিন্তু সমস্যা হলো, মানসিকতা হলো মূলধন। শিক্ষাকে সেখানে প্রবেশ করানো এবং যতটা সম্ভব সৎভাবে শেখানো প্রয়োজন তা দেখার পরিবর্তে আমরা এটিকে এমনভাবে দেখি যেন শিক্ষার্থীরা আমাদের গ্রাহক এবং আমাদের তাদের সাথে মানিয়ে নিতে হবে। এখন মান কমাতে হবে। যুক্তরাষ্ট্রের একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে, কারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছিল যে তিনি খুব কঠিন ছিলেন। হ্যাঁ, আমি এটি পড়ছিলাম এবং আজও আমি এটি পড়ছিলাম। হ্যাঁ, তাই ছাত্র বা গ্রাহকদের এই ধারণাটি বিষাক্ত। কিন্তু এটা অর্থনীতির জন্য স্বল্প মেয়াদে খুব ভালো, এবং আজকাল এটাই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত এটা সত্য। আমাদের এখনকার পুরো মানসিকতার সাথে আরেকটি সমস্যা আছে যা এখন আমাদের আছে। তাই শিক্ষার্থীরা যায়, স্পষ্টতই সব শিক্ষার্থী নয়, তবে অবশ্যই এমন একটি ছাত্র আছে যারা মনে করে যে আমার পথ কি হবে। আত্মসচেতনতা এবং জ্ঞানার্জনের চেয়ে অর্থনৈতিক উপলব্ধি, যে চাকরির জন্য তুমি জন্মেছ, যে চাকরিতে তোমার আগ্রহ এবং দক্ষতা আছে, সেটি করলেই তোমার সম্প্রদায় ভালো থাকবে। আমি মনে করি লোকেরা প্রায়ই ভাবে যদি আমি এখানে আরেকটা কাজ করি তাহলে আমার আর্থিক অবস্থা ভালো হবে। আর এর দুঃখজনক দিক হলো, মানুষ সাধারণত সবচেয়ে কঠিন বিষয় বেছে নেয় না, তারা সেই বিষয়টি বেছে নেয়।
যা তাদেরকে আর্থিক সমৃদ্ধির দিকে নিয়ে যায়। তারা তাদের ডিগ্রি অর্জন করে এবং তারপর তারা কোনো বীজ গবেষণা সংস্থার পরিবর্তে গুগলে কাজ করতে যায়। ঠিক আছে, তাই তারা শেষ পর্যন্ত তাদের সম্প্রদায় জন্য অর্থবহ এবং গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখে না, কারণ তাদের কাছে এই উচ্চমানের ডিগ্রি রয়েছে যা তারা অর্থের জন্য ব্যবহার করছে না, বা এমন একটি ডিগ্রি পেয়েছে যা তারা ব্যবহার করছে কিন্তু এটি অর্থের জন্য তৈরি, অন্যদের জন্য নয়, যা তাদের করা উচিত ছিল। এবং অবশ্যই এর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা এই সমস্ত প্রতিভা হারিয়ে ফেলি। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে প্রতিভার অভাব পূরণ করে তা হলো আমরা এটি অন্য দেশ থেকে চুরি করি, আমরা এটি দক্ষিণ এশিয়া থেকে চুরি করি, আমরা এটি পূর্ব এশিয়া থেকে চুরি করি, আমরা এটি মধ্যপ্রাচ্য থেকে চুরি করি, আমরা এটি আফ্রিকা থেকে চুরি করি। আমরা সমস্ত এমডি এবং সমস্ত ইঞ্জিনিয়ারদের আমদানি করি স্থানীয়দের সাথে যা করেছি তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আর তাই এখানে আছে এই ভয়াবহ প্রতিক্রিয়া লুপ। তুমি জানো, আমার মনে হয় যদি আমি সঠিকভাবে মনে রাখি তাহলে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 6% ইয়ান, কিন্তু আমাদের 30% এমডি পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার। তুমি জানো এটা সত্যিই অবিশ্বাস্য। 6% 30%, যেমন সেই অনুপাতটা কি বলতে পারো। আর এটা কেবল এটাই দেখায় যে আমরা কতটা পরিমাণে আমাদের নিজস্ব এমডি তৈরি করতে পারি না। বৌদ্ধিক দুর্নীতি বিশাল আকার ধারণ করেছে। আমি বলতে চাইছি, যদি তুমি চিন্তা করো, গবেষণা বাস্তুতন্ত্র ধীরে ধীরে কর্পোরেশনগুলির প্রতি খুব পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে। কারণ গবেষণা বাস্তুতন্ত্র মূলত কর্পোরেশনের কাছ থেকে অর্থ দাবি করে এবং এটি সত্যিই একটি বড় সমস্যা। কর্পোরেশনগুলি তাদের নিজস্ব এজেন্ডা থাকে, যেটা অনিবার্য। হ্যাঁ, আমি বলতে চাইছি এটা আমাদের কাজের আরেকটি সমস্যা। তারপর তারা বলবে, ও আমরা চাই না তুমি এক্স আবিষ্কার করো, কারণ এক্স আমাদের মূল বিষয় গোলমাল করে। তাই একজন গবেষক হিসেবে তোমার কাছে অর্থ আসছে এবং স্বার্থের দ্বন্দ্ব আছে, কারণ তুমি জানো যদি তুমি যা খুঁজে পাও তা প্রকাশ করো তাহলে কি অর্থ আসবে। তাহলে নীতিগত নির্দেশিকা, আপনি জানেন, মাঝে মাঝে গবেষণায় ধূসর এলাকায় চলে যায়, কারণ আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আসলে কোনো এজেন্ডা নেই। আমি বলতে চাই, যদি আপনি মাঝের লাইনগুলি পড়েন তবে এটি বেশ অস্পষ্ট। আমি বলতে চাইছি আমার মনে হয় এটাই, দুর্ভাগ্যবশত আমরা যে পথে এগিয়েছি তা পুঁজিবাদ যা স্পর্শ করে তা দুর্নীতিগ্রস্ত করে, এবং এর একটি সীমানা আছে যেখানে একদিকে কোনো পুঁজিবাদ নেই এবং অন্যদিকে আছে সেই সীমানা আর নেই। এত বছর পরও কি তুমি অ্যাডাম স্মিথের সাথে একমত হতে পারো? মানে যদি তুমি গত 1000 বছরের ইতিহাসের দিকে তাকাও, তাহলে কি তুমি মনে করো অ্যাডাম স্মিথ সবসময় ঠিক ছিলেন? কারণ সমস্ত রেনেসা কেবলমাত্র অর্থনৈতিক কারণেই ঘটেনি, কিন্তু অধ্যাপক অ্যাডাম স্মিথ সর্বাত্মক শ্রদ্ধার সাথে এই ধারণাটি দিয়েছিলেন যে সবকিছুই মূলত অর্থনীতির উপর নির্ভরশীল। আর তুমি কি এর সাথে একমত হতে পারো? তুমি জানো অ্যাডাম স্মিথের আগে জন লক আছেন, এবং জন লক বিভিন্নভাবে অ্যাডাম স্মিথের জন্য অপেক্ষা করছেন। দুজনেই পরস্পরের সাথে যুক্ত। তাই আমি জন লক দিয়ে শুরু করব, তারপর অ্যাডাম স্মিথের কথা বলবো। যাই হোক, এটি এমন একটি বক্তৃতার পূর্বাভাস যা আমি এই সেমিস্টারে বলবো বলেছিলাম, কিন্তু আমি এটি পরের সেমিস্টারে করব, কারণ এর পরিবর্তে ইরান নিয়ে একটি বক্তৃতা করব। তাই লকের সাথে যা ঘটে তা হলো সে একই সাথে অনেক কিছুকে ন্যায্যতা দিতে চায়। সে যে জিনিসগুলিকে ন্যায্যতা দিতে চায় তার মধ্যে একটি হলো সম্পত্তির অসম বন্টন, তাই না? সে এটা করতে চায় কারণ সে মনে করে যে এটা ঠিক। তাহলে কেন এটা ঠিক যে এই এর কাছে এত সম্পদ আছে এবং তারপর কিছু লোক আছে যারা না খেয়ে মারা যাচ্ছে? কিভাবে এটা ঠিক হতে পারে? এটা কিভাবে যুক্তিসঙ্গত? সে কিভাবে এই অসম বন্টন সঠিক? এটা কি সত্যিই ন্যায্য? এই প্রশ্নগুলো তাকে ভাবায় এবং সে যুক্তি দিয়ে এগুলো সমাধান করতে চায়। আর তাই দ্বিতীয় প্রবন্ধে তিনি যা করেন তার একটি অংশ হলো যে তিনি এমন একটি জটিল যুক্তি তৈরি করেন যা বোঝায় যে সোনা খেতে পারবে না বলে মানুষকে সোনা মজুত করতে দাও, আর মোটেই ক্ষতিকর নয়। তিনি যুক্তি দেন যে সোনা নিজে খাওয়ার জন্য নয়, বরং এটি একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়, এবং তাই সোনা মজুত করা আসলে অর্থনীতির জন্য ক্ষতিকর নয়। তাহলে যা হয় তা হলো মজুতদাররা খাবারের বদলে সোনা কিনছে যাতে তোমাদের অনাহার না হয়, কিন্তু আমরা সবাই জানি আমাদের এখনো অনাহার আছে। এটা কাজ করেনি, তা হয়নি, এটা এক ধরনের ত্রুটিপূর্ণ ধারণা ছিল। কিন্তু আরেকটি বিষয় যা তিনি ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করছেন তা হলো আমেরিকা জয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমস্যা আছে। দুঃখিত, ব্রিটিশ সাম্রাজ্যেরও সমস্যা আছে, কারণ তারা আদিবাসী আমেরিকানদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে। আর তা হলো তাদের নিজেদের একটি সভ্যতা ছিল, তারা সভ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই জনবসতিহীন ছিল না। উদাহরণস্বরূপ, বেশিরভাগ মানুষ যা জানে না তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পিরামিড ছিল। এখন সেগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, এবং তারা, আপনি জানেন, যেমন পুকুর ভরাট করে সেখানে আসন উন্নয়ন করত। কিন্তু কিছু পিরামিড এখনো অবশিষ্ট রয়েছে, এবং আমি আপনাকে বড় তথ্যটি জানাবো। এর নাম কাহকিয়া, এবং এটি ইলিনয়তে অবস্থিত। এটি মিস রির সেন্ট লুইস থেকে মিসি
সিপি নদীর ওপারে অবস্থিত। তাই আপনি আসলে দেখতে পাচ্ছেন কাহকিয়া থেকে সেন্ট লুইস। এবং আপনি জানেন জন লকের একটি কাজ হলো তাকে এটা ঠিক করতে হবে যে আমরা যা করছি তা হলো আদিবাসী আমেরিকানদের কৃষি জমি থেকে জমি চুরি করছি, কারণ আদিবাসী আমেরিকানরা কৃষি কাজ করত। তাদের সংবিধান ছিল, তাদের স্মৃতিস্তম্ভ ছিল, পাথর দিয়ে তৈরি শহর ছিল। তাকে দেখাতে হবে যে এটা ঠিক আছে, কারণ জমি ছাড়া, জমি দখল করলে আপনি এখন তামাক করতে পারবেন যা আপনার গ্রাহককে মেরে ফেলে, দাস শ্রমও ব্যবহার করতে পারেন। তাই তো ইনি দাসত্বকে ন্যায্যতা দেন, পুরো বিষয়টিকে ন্যায্যতা দেন মার্কিন যুক্তরাষ্ট্র। তার প্রাথমিক বছরে যখন এটি গ্রেট ব্রিটেন হওয়ার আগে ইংরেজ উপনিবেশ ছিল, তাই না? কারণ এটি ইউনিয়নের আগে 1707 মধ্যে তিনি যুক্তি দেন এটি একটি বিশাল সম্পদ স্থানান্তরের প্রকল্প, যেখানে ইংরেজ বসতি স্থাপনকারীরা আসবে এবং 40 একর জমি পাবে যা আদিবাসী আমেরিকানদের ছিল না। তারা দাস নিয়ে আসবে, দাস শ্রম চুরি করবে এবং বিনিময়ে এমন পণ্য তৈরি করবে যা তাদের গ্রাহকদের হত্যা করবে এবং তাদের সম্পদ চুরি করবে। অ্যাডাম স্মিথ বলেন সমস্যাটি হলো রাজা সবকিছুর দাম নির্ধারণ করেন, আর এটাই ভুল, কারণ রাজা কখনোই নন, কখনোই এত লোক থাকবে না। কারণ রাজার যদি 100 বা 1000 উপদেষ্টাও থাকে, তবুও চিনির দাম কত হওয়া উচিত, তামাকের দাম কত হওয়া উচিত, অথবা তুলার দাম কত হওয়া উচিত তা নির্ধারণ করার জন্য এত বুদ্ধিমান লোক থাকবে না। তাই আসুন রকে এটা করতে দেই। বাজারকে দাম নিয়ন্ত্রণ করতে দেওয়ার মধ্যে কিছু বুদ্ধি আছে, কারণ ঠিক আছে যদি সরবরাহ থাকে এবং চাহিদাও থাকে তাহলে উভয়ের মধ্যে একটি ভারসাম্য থাকা ভালো। তবে সমস্যা হলো কিভাবে সম্পদ বন্টন করা হয়। খুব কম সংখ্যক লোক প্রচুর সম্পদের অধিকারী এবং তারপরে একটি তুলনামূলকভাবে ছোট উচ্চ মধ্যবিত্ত শ্রেণী থাকে। এই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটি খুবই ছোট এবং তারপরে একটি মধ্যবিত্ত শ্রেণী থাকে এবং অবশেষে লোকেরা দারিদ্র্যের মধ্যে বাস করে। তাই দিনের শেষে আসলে সরবরাহ এবং চাহিদাকে চালিত করা জিনিসটি চাহিদা নয়, এটা হলো গ্রাহকদের হাতে থাকা টাকার পরিমাণ। তাই এটি এমন সমাজ তৈরি করেছে যা স্ক্যান্ডিনেভিয়া বা নিউজিল্যান্ডের মতো আরো সমতাবাদী, যেখানে সম্পদের বন্টন ভালোভাবে হয়েছে। সরবরাহ এবং চাহিদা মধ্যে সম্পর্ক অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এখন সম্পদের সুষ্ঠু বন্টনের কারণে চাহিদা বেশি। তাই এই সব কিছুর মধ্যে একটি মিথ আছে যে কোনোভাবে এটি সবচেয়ে কার্যকর ব্যবস্থা ছিল। এটি সবচেয়ে কার্যকর ব্যবস্থা কারণ আমরা জনসংখ্যার একটি অংশকে কোটি কোটি ডলারের মালিক হতো কিছু কারণে। আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না এর অর্থ কি হতে পারে। আপনি এটি এক জীবনেও ব্যয় করতে পারবেন না, এমনকি লক্ষ লক্ষ জীবনেও এটি ব্যয় করা সম্ভব নয়। যেমন এটি করে না, এটি একেবারেই হাস্যকর, এটি কোনোভাবেই বিশ্বের উপকার করে না এবং তাই একই, হ্যাঁ ঠিক তাই। এবং সেই জীবনধারাকে মহিমান্বিত করেছেন যা সবার হওয়া উচিত। ঠিক আছে, তুমি জানো 0.1% মানুষ কি করতে পারে? তাহলে কি হয়? তাহলে এখানে আরেকটি প্রশ্ন। একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি এটি একটি ধাঁধা যা আমি তৈরি করেছি এবং আমি এটি নিয়ে অনেক চিন্তা করি, কিন্তু এর উত্তর আমার জানা নেই। তাহলে এই পুরো পুঁজিবাদী প্যারাডক্সে ধরা যাক একজন গড়পড়তা আমেরিকান বা এই বিশ্বের গড়পড়তা নাগরিকের অবস্থা মাঝে মাঝে এরকম হয়। ধরে নেওয়া যাক এই কাল্পনিক ওষুধ কোম্পানির আমার সমস্ত সম্পদ এবং আমার সমস্ত সম্পদ আমি সেই কোম্পানির শেয়ার কিনেছি একই সাথে। আমার ছেলে এবং আমার স্ত্রী সেই মাদকের প্রতি আসক্ত হওয়ার কারণে মারা যাচ্ছে। তাহলে ওই মাদক আমাকে মেরে ফেলছে। একই সাথে আমার আর্থিক অবস্থা নির্ভর করে সেই কোম্পানির লাভের উপর। যদি আমি অর্থ উপার্জন করি আমার পরিবার দ্রুত মারা যাবে। যদি আমি সব স্টক বিক্রি করি আমার কিছুই থাকবে না, তারপর আমি মারা যাব, আর্থিকভাবে ভেঙে পড়ব, গৃহহীন হব। আমি জানি আমি অতিরিক্ত সাধারণীকরণ করেছি, কিন্তু আমরা সেই পর্যায়ে যাচ্ছি। আমি একান্ত। তাহলে আপনি কিভাবে এটি সমাধান করবেন? একজন ব্যক্তি কিভাবে এটি সমাধান করবেন? আমরা সবাই জানি টুইটারের একটি কর্পোরেশন হিসেবে ট্রাম্পকে সহজেই নিষিদ্ধ করতে পারে, কিন্তু ট্রাম্প টুইটারকে নিষিদ্ধ করতে পারবেন না। তাই কর্পোরেশনগুলি কখনোই বদলাবে না। তাহলে আপনি কিভাবে নিজেকে এই পরিস্থিতি থেকে মুক্ত করবেন? আমাদের শতাব্দীর কথা ভাবি, এটাই তো একটা বিরাট প্রশ্ন, তাই না? কারণ আমাদের বেঁচে থাকা এর উপর নির্ভর করে। তুমি ঠিক করেছো, তাই না? আমি বলতে চাইছি আমি কাজে যাওয়ার জন্য গাড়ি চালান ও আমি দূষণ এবং গ্রিন হাউস গ্যাস ছড়াচ্ছি, আমি বিশ্ব উষ্ণায়নে অবদান রাখছি। আমি
আমার নাতি নাতনিদের আয়ু কমানোর জন্য নিন্দা করছি। তুমি জানো আমরা যা কি ছু করি তা এইভাবেই সাজানো। আমরা এই সত্যি অদ্ভুত লেনদেন করছি যা একটি পরস্পর বিরোধী। তাহলে আরেকটা কথা, একটু পরিবর্তন করো। আমি কর দেই, আমার কর এমন একটি যুদ্ধযন্ত্রের কাছে যায় যা তৃতীয় বিশ্বের দেশগুলিতে যায় এবং মানুষ হত্যা করে। তাহলে একজন ব্যক্তি হিসেবে, বিশ্বের একজন নাগরিক হিসেবে আমি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব? ২০ বছরের কিছু আগে থমাস জেফারসন বলেছিলেন, কর্পোরেশন নামক এই নতুন জিনিসগুলো নিয়ে আমি সত্যি চিন্তিত। এগুলো আমার কাছে খুব বিপজ্জনক মনে হয়। আমার মনে হয় আমাদের এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এবং এখন আমরা ২০ বছর পর এখানে উপস্থিত হয়েছি এবং আমরা সেই স্বপ্নের মধ্যেই আছি। আমার মনে হয় এটা ফরাসি গণিতবিদের মতামত ছিল। আমার মনে আছে ঠিক এভাবেই, আশা করি আমি ভুল বুঝছি না। নিজস্ব হাসপাতাল এবং নিজস্ব স্কুল থাকবে এবং তারপর একজন কর্মী হিসেবে তুমি তোমার সন্তানকে কর্পোরেশনের স্কুলে পাঠাবে। আর যখন তুমি অসুস্থ হতে তখন তুমি কর্পোরেশনের হাসপাতালে যেতে। আর এর ফলস্বরূপ মানুষ রাজ্যের পরিবর্তে কর্পোরেশনের প্রতি আরো বেশি অনুগত হয়ে উঠত। কর্পোরেশনগুলো রাজ্যের স্থান দখল করে নিত। আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি, কিন্তু এটা এমন একটা বিষয় বলে মনে হয় যে অবশ্যই সম্ভব হতে পারে। এটা কল্পনা করা খুব সহজ। আর আমার মনে হয় আমাদের এই শতাব্দীর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কিভাবে এই কর্পোরেশনগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখবো। কর্পোরেশনগুলো কোনো নির্দিষ্ট দেশের সাথে সংযুক্ত নয়, তারা কারোরই পরোয়া করে না। তারা জাতীয়তাবাদী নয় বা স্রষ্টা নয়, তারা শুধু মুনাফা চায় এবং লাভের জন্য সবকিছু করবে, এমনকি আমাদের হত্যা করতে পারে। তাই শ্রমিক হিসেবে তোমার মূল্য শূন্য। তারা শুধু তোমাকে প্রতিস্থাপন করবে, তারা তোমার পর করে, তারা তোমাকে পুড়িয়ে ফেলবে, তারা তোমাকে কাজ করাবে যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ো, তোমার মন থেকে বেরিয়ে যাবে এবং তারপর তোমাকে বরখাস্ত করবে কারণ তোমার কর্মক্ষমতা খারাপ হয়ে গেছে এবং তোমার জায়গায় নতুন কর্মী নিয়ে আসবে। তাই আমরা যে ব্যবস্থা তৈরি করেছি তা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এটি একটি অমানবিক ব্যবস্থা যা একটি শত তার লোভের উপর ভিত্তি করে, যা ভবিষ্যৎ প্রজন্ম সহ সবার অর্থের বিনিময়ে জনসংখ্যার ক্ষুদ্র অংশকে অর্থ দেয়। এটা অ্যাডাম স্মিথ ও জন লকের উত্তরাধিকার। আমরা আরো কিছু লোক নিয়োগ করতে পারি। আমার মনে হয় এটাই মূল উত্তর। সামনের দিকে তাকালে তাহলে তুমি নিশ্চয়ই রাজনীতি এবং বিজ্ঞানী সম্পর্কেও কিছু পড়েছ। স্যামুয়েলের সভ্যতার সংঘর্ষের বইটিতে তিনি সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে কথা বলেছেন, সেই পরিচয় যা তার মতে অনিবার্যভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এবং বিশেষ করে তিনি পশ্চিমা বিশ্বের প্রসঙ্গে আলোচনা করেছেন। আপনি একে পশ্চিমে যে বুদ্ধিবৃত্তিক পলায়ন ঘটছে তার কথা উল্লেখ করছিলেন। এবং যদিও গত ২০ বছরে চীন বিপরীত বুদ্ধিবৃত্তিক অনের একটি ব্যবস্থা তৈরি করেছে যেখানে চীনা শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে, ভারতও কিছুটা এমন একটি ব্যবস্থা তৈরি করেছে। কিন্তু সব মিলিয়ে সভ্যতার সংঘর্ষ কি সত্যিই অনিবার্য? আর যদি সভ্যতার সংঘর্ষ অনিবার্য হয় তাহলে এটা খুবই ভৌতিক এবং ভীতিকর দেখাচ্ছে। তো শুরুতে তুমি যে সভ্যতাগুলোর কথা বলছো, আশা করো তাদের মধ্যে সংঘর্ষ হবে না। তুমি জানো আমি কি বলতে চাইছি? তাহলে কি তাদের উচিত একে অপরকে সহ্য করতে সক্ষম হওয়া, সব পার্থক্য থাকা সত্ত্বেও। কিন্তু যদি আমরা গত ১০-২০ বছর ধরে আফগানিস্তানের যুদ্ধ বনাম ইউক্রেনের যুদ্ধের দিকে তাকাই এবং মিডিয়া কিভাবে এটি নিয়ে আলোচনা করেছে, আপনি জানেন ঠিক যেভাবে আখ্যানটি ছিল, আখ্যানটি আমাদের কাছে পৌঁছেছে। এটি একটি জটিল বিষয় যা প্রায় আলোচনায় আসে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা হয়। মিডিয়ার উপস্থাপনায় অনেক সময় ভিন্নতা দেখা যায় যা আমাদের উপলব্ধিতে প্রভাব ফেলে। আমরা সেখানে সভ্যতার সংঘর্ষ স্পষ্ট দেখতে পাচ্ছি, তুমি জানো। তাই এটা ছিল না, এটা সবার জন্য ন্যায্য ছিল না। ইউক্রেনের যুদ্ধের কথা যেভাবে বলা হয় এবং আফগানিস্তানের যুদ্ধের কথা যেভাবে বলা হয় বেশিরভাগ মিডিয়া চ্যানেলে, তা একেবারেই আলাদা ছিল। তাহলে আমরা কিভাবে সভ্যতার সংঘর্ষ এড়াতে পারি? কারণ আমরা এতটাই সংযুক্ত যে ভ্রমণ কমানো এবং অভিবাসন কমানো একেবারেই অসম্ভব। একটি মুক্ত বাজারে মানুষ যোগাযোগ করবে, কিন্তু একই সাথে মানুষের আলাদা পরিচয় আছে। তাই পশ্চিমারা বিক্রি করছে ব্যবসা, অভিবাসন, বিনিয়োগকার, অভিবাসন, ছাত্র অভিবাসন, দক্ষতা অভিবাসন। এখানে একটি বই আছে যা বলছে আপনার ওট পরিচয় পরিবর্তন করবে। কিন্তু পরিচয় আপনি জানেন কোনো বই বা পাসপোর্ট নয়, তা না। আমেরিকায় ভোট দেওয়ার মানে এই নয় যে আমি একজন আমেরিকান নাগরিক। আমি নই তাই। কিন্তু এখানে পরিচয়ের পার্থক্য আছে, আখ্যানের সংগ্রামও বিদ্যমান। তাই আমরা কিভাবে সভ্যতার সংঘর্ষ এড়াতে পারি? মজার বিষয় হলো, আমার মনে হয় সভ্যতার সংঘর্ষের ধারণাটা এমন একজনের কাছ থেকে এসেছে যে এরকম চীন তা করে। ঠিক তাই সে ভবিষ্যৎবাণী করছে না, সে ভবিষ্যতের উপর তার নিজস্ব মূল্যবোধ প্রক্ষেপণ করছে। সভ্যতার সংঘর্ষের কোনো কারণ নেই, কিন্তু এটা এমন ভাবে হচ্ছে যে আমরা
সেদিকে এগোচ্ছি এর স্পষ্ট প্রমাণ আছে। তাই এখানে এটা এমনভাবে এটা প্রকাশ পাচ্ছে হাঙ্গেরি। অরবান এই অতি ডানপন্থী খ্রিস্টান মৌলবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, যারা সবকিছু দেখে হাঙ্গেরি বন আম বিশ্বের দৃষ্টিকোণ থেকে। সম্প্রতি তিনি বলেছেন যে হাঙ্গেরিয়ানদের জন্য অন্য শ্বেতাঙ্গদের সাথে বিয়ে করা ঠিক আছে, তবে হাঙ্গেরিয়ান জাতিকে বিকৃত করে বাদামি এবং কালো মানুষদের সাথে এ করা উচিত নয়। তাই পুরো বিশ্বের বিরুদ্ধে হাঙ্গেরির অবস্থান সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক নয়। ইউরোপীয়দের জন্য কিছু সুযোগ আছে। আমি জানি না হাঙ্গেরিয়ানরা স্পেনীয়, ইতালীয় এবং গ্রিকদের সাথে বিবাহ করলে তিনি জি কিনা, তবে হাঙ্গেরিয়ানদের জার্মান, ইংরেজ এবং সুইডিশদের সাথে বিবাহ করা অবশ্যই রাজি। ঠিক আছে, এবং তাই সেই রাষ্ট্র এখন তার ধারণার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সভ্যতার সংঘর্ষ চলছে, এটি পোল্যান্ডেও ছড়িয়ে পড়েছে, তাই পোল্যান্ড এখন এতে রয়েছে, এবং এটি রাশিয়ায় ছড়িয়ে পড়েছে, রাশিয়াও এটি করে। কিন্তু আপনি জানেন ভারতের মোদিও এই ব্যক্তি, তুরস্কের এরদোগান সেই ব্যক্তি, ব্রাজিলের বলসোনারো সেই ব্যক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সেই ব্যক্তি। আসলে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতির জন্য তার প্রচারণা শুরু করেছিলেন, তখন তিনি বিশ্বের সামনে উঠে বলেছিলেন আমি রাষ্ট্রপতি পদ এ প্রতিদ্বন্দ্বিতা করব। তারপর তিনি মেক্সিকানদের নিয়ে কথা বলতে শুরু করেন এবং বলেছিলেন মেক্সিকানরা খুনি এবং ধর্ষক। এরপর তিনি বলেছিলেন আমি মুসলিমদের নিষিদ্ধ করতে যাচ্ছি এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের আনা বন্ধ করব, তাদের আসতে দেব না। আর তাই আমরা যা দেখছি তা এক প্রকার হান্টিংটনের অভিক্ষেপ। কারণ আমি মনে করি না যে এই ধরনের জাতীয়তাবাদী ভীতির বিশ্বব্যাপী যুগে এটি একটি প্রয়োজনীয় ভবিষ্যৎবাণী সৎ হতে চলেছে, এবং যাই হোক না কেন এটি ধর্মীয় বিষয়। এটা কি শীর্ষ দুই ব্যক্তির কাছ থেকে আসছে নাকি জনগণের কাছ থেকে সরকারের কাছে আসছে? কারণ যদি আপনি সত্যিই দেখেন, কারণ রাজনীতিবিদরা জনগণের আকাঙ্ক্ষা, পরিচয়, ক্ষমতা নিয়ে খেলছেন। এটা নয়, এটা সব সময় নয়। রাজনীতিবিদরা আপনি জানেন অদ্ভুত বা দুষ্ট, এবং জনগণ সবাই সাধু। এটা নয় যে তারা কিভাবে তারা এত জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ ঘৃণা করতে চায়, মানুষের ঘৃণা করার তীব্র আকাঙ্ক্ষা থাকে। আর তাই রাজনীতিতে যদি আপনি একজন রাজনীতিবিদ হন, তাহলে আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনার যথেষ্ট সমর্থক না থাকা। আমি বলতে চাইছি স্পষ্টতই এর ব্যতিক্রম আছে, কিন্তু গড়পড় গণতন্ত্রে সমস্যা হলো আপনার সমর্থকের সংখ্যা নয়, সমস্যা হলো তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। এখন এটি রাজ্য ভেদে ভিন্ন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একটি খুব বড় বিষয়, কারণ আমাদের ভোটারদের উপস্থিতি এত কম। স্পষ্টতই নেদারল্যান্ডসের মতো দেশে যেখানে ভোটারদের উপস্থিতি খুব বেশি, সেখানে এটি তেমন বড় সমস্যা নয়। তাহলে একজন রাজনীতিবিদ যেখানে ভোটারদের উপস্থিতি কম, আপনার ভোটারদের ভোট দিতে কোনো আবেগগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত, আপনাকে খুঁজে বের করতে হবে। আর অরবান, ডুডা, বলসোনারো, ট্রাম্প এবং মোদি যা বুঝতে পেরেছেন তা হলো জেনোফোবিয়া একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার। পরিহাসের বিষয় হলো ভারতের ক্ষেত্রে এটি প্রকৃত জেনোফোবিয়া নয়, বরং ধর্মীয় গোঁড়ামি। কিন্তু তুমি জানো এই খ্রিস্টান রাষ্ট্রগুলির ক্ষেত্রে এটা বিদেশিদের প্রতি বিদ্বেষ, এবং তারা এই মুসলিম মৌ বিরোধী ঘৃণাকে আঁকড়ে ধরে রেখেছে। দিওনের ক্ষেত্রে ঠিক আছে, তার অনেক কিছু চলছে, কিন্তু এবং এটা একটু বেশি সূক্ষ্ম এবং জটিল, কিন্তু তবুও সারা বিশ্বে এমন উদাহরণ রয়েছে যে এই লোকেরা এটি করছে। এবং তারা কেন এটি করে তার কারণ হলো 1 এবং 2 নম্বর আবেগগত চিহ্ন যা কাউকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে, তা হলো ভয় এবং ঘৃণা। মানুষ মূলত ভয় এবং রাগের মাধ্যমে বেঁচে থাকে। এ কারণেই আমাদের ভৌতিক সিনেমা রয়েছে, এ কারণেই আমরা ভালো লোক এবং খারাপ লোকের সিনেমা দেখি, যেখানে ভালো লোক খারাপ লোকদের হত্যা করছে, কারণ আমাদের মধ্যে এই ধরনের অনুভূতি বিদ্যমান, এই ধরনের আবেগের প্রয়োজনীয়তা আছে। তাই হ্যাঁ, রাজনীতিবিদরা অবশ্যই সমালোচক, এবং হ্যাঁ, তারা মানুষকে কারসাজি করছে, কিন্তু তারা এমন কিছু কারসাজি করছে যা মানুষের মধ্যে জৈবিকভাবে থাকা উচিত। এটা একটা ফিডব্যাক লুপের বিপদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আগে ছিলেন জর্জ বুশ জুনিয়র, তার আগে রিগ্যান, আর রিগ্যানের আগে নিক্সন। আদের 4 জন রাষ্ট্রপতি এই জিনিসটি খাওয়াতেন। ট্রাম্পের সাথে নিক্সনের তুলনা করলো নিক্সনকে ভালো লাগে। তিনি ছিলেন ভয়ঙ্কর মানুষ, শুধু ভয়ঙ্কর রাষ্ট্রপতি, কিন্তু ট্রাম্পের চেয়ে তিনি অনন্য ছিলেন। আর আমি এটা বলছি কারণ যখন প্রথম ব্যক্তি এই কথোপকথন শুরু করে, তখন সে তার লোকদের আরো বেশি করে তোলে। এরপর ব্যক্তি সেই ভিত্তিতে আরো বেশি করে তোলে।
তাই যখন আপনি তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছাবেন তখন লোকেরা আরো বেশি করে তৈরি হয়ে যায়। সেই ব্যক্তির আর কোনো বিকল্প নেই, তাকে আবারও এটি বাড়াতে হবে, কারণ সেই লোক এর থাকার ব্যবস্থা করে। ফলে এটি একটি অদ্ভুত প্রতিক্রিয়া লুপ হয়ে ওঠে যা স্বৈরাচারের দিকে পরিচালিত করে। আর মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সেই পথে আছি। 2024 সালে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি। আর যদি তা ঘটে তাহলে আমার মনে হয় এটি আমাদের শেষ নির্বাচন হবে। আমার মনে হয় সে প্রজাতন্ত্রকে ধ্বংস করবে। আমি বুঝতে পারছি না আমরা কিভাবে টিকে থাকবো। আমি বলতে চাইছি এই গ্রহের প্রবণতা এটাই। হাঙ্গেরি আর গণতন্ত্র নয়, পোল্যান্ড আর গণতন্ত্র নয়, বলছো না ও তার পথে গেলে ব্রাজিল আর গণতন্ত্র থাকবে না। আমরা সমস্যায় আছি, পৃথিবী সমস্যায় আছে। আমাদের এখন সময় এসেছে একত্রিত হয়ে এই লোকদের বিরুদ্ধে লড়াই করা যারা আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। ঠিক আছে, নাচিরা সুইডেনে এসেছে, সত্যি উচ্চ পর্যায়ে, এবং এখন তারা সুইডেনের জোট সরকারের অংশ। ইতালিতে এর মতো একজন নাৎসি জয়ী হয়েছে। আমরা বিপদে আছি। এই পৃথিবী, আমরা আগে এটা করেছি, এবার 9টা, আমরা আবার 1932-এ আছি। কেন এটা করতে হবে জানি না। বই পড়ো, এটা করতে হবে না। তোমার দাদা দাদি ও প্রপিতামহের কাছ থেকে শিখো। তাহলে আমাদের কি ন্যায় বিচারের জন্য আরও বেশি করে চেষ্টা করা উচিত, নাকি গণতন্ত্রের জন্য আরও বেশি প্রচেষ্টা করা উচিত? কারণ স্পষ্টতই গণতন্ত্র সবসময় ন্যায় বিচার নিশ্চিত করে না। তাহলে সমস্যা কি পুঁজিবাদের মতো একটি ব্যবস্থা? না, পুঁজিবাদও একটি দর্শন, গণতন্ত্র একটি ব্যবস্থা, আবার গণতন্ত্র একটি দর্শনও বটে। আমি 100% গণতান্ত্রিক দর্শনের সাথে একমত। কিন্তু যখন আমরা প্রক্রিয়া সম্পর্কে কথা বলি তখন আমি গণতন্ত্রকে একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করার বিষয়ে দ্বিমত পোষণ করছি না। আমি যা বলছি তা হলো, মাঝে মাঝে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এতটাই মনোযোগ দিই যে ভুলে যাই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করে না যে দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে আলোচনা করা যাক। গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন আমেরিকায় দেখা যায়, কর্পোরেশনগুলি এই প্রক্রিয়াকে পছন্দ করে, কারণ তারা জানে যে তারা তাদের ইচ্ছামতো কাজ করতে পারে। অনেক ক্ষেত্রেই আপনি আমার চেয়ে ভালো জানেন এখন অনেক আইনি উপাদান রয়েছে যা অনৈতিক হলেও বৈধ। তাই যা মৌলিকভাবে ন্যায্য নয় বিভিন্ন দিক থেকে, যেমন বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে কথা বললে বোঝা যায়। তাহলে আমাদের কি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আরও বেশি প্রচেষ্টা করা উচিত, নাকি ন্যায় বিচারের জন্য আরও প্রচেষ্টা করা উচিত? কারণ এই দুটি বিষয় স্পষ্টতই সমার্থক নয় এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ এটি এখন আলোচনার বিষয়। নানা কারণে গণতন্ত্রে অনেক ত্রুটি রয়েছে। তবে একটি ধারণা হলো ডেমাগগরা সেখানে ঢুকে মানুষক নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটি বিষয়, আর তুমি এটি তুলে এনেছো, তাই এর ভিত্তিতে জুর্গেন হ্যাবারমাসকে এখানে উল্লেখ করব। তোমার যা ছিল তা হলো তোমার কাছে একটি সিস্টেম আছে, অর্থাৎ একটি গঠনমূলক সিস্টেম। এই ক্ষেত্রে আমরা যে গণতন্ত্রের কথা বলছি তা হলো একটি সুনির্দিষ্ট কাঠামো। আর কর্পোরেশনগুলো যা করে তা হলো তারা আসে, ধনী অভিজাতরা আসে এবং তারা সেই রাজনীতিবিদদের তহবিল প্রদান করে যাদের তারা সবচেয়ে বেশি পছন্দ করে। সুতরাং বাস্তবে যা ঘটছে তা হলো অর্থনীতির ধনী অংশ তারা রাজনৈতিক ব্যবস্থাকে উপনিবেশ স্থাপন করছে। তাই যখন কোনো রাজনীতিবিদ এমন কিছু করেন যা ধনীদের ক্ষুব্ধ করে, তখন তারা কেবল অন্য কাউকে অর্থায়ন করে প্রচারণা চালায় এবং সেই ব্যক্তি এখন নির্বাচনে অলাভ করে, সে তাদের পুতুল হয়ে যায় এবং তারা তাদের পথ খুঁজে পায়। এইভাবে ধনীরা তাদের ইচ্ছামতো রাজনৈতিক ব্যবস্থাকে পরিচালনা করে। তাই পুঁজিবাদ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রগুলি সত্যি ভালোভাবে এগিয়ে যায় হাতে হাত রেখে, কারণ এটি ধনীদের নেতৃত্ব পরিবর্তনের সুযোগ দেয় এবং এটি সমস্যাযুক্ত, কারণ এর অর্থ হলো সেখানে আসলে ন্যায় বিচার চলছে না, আসলে অগ্রগতি হচ্ছে না। যা আছে তা হলো পুঁজিবাদ সাধারণকে শোষণ করছে। তাই আছে গণতন্ত্রের সব ধরনের সমস্যা আছে, এতে কোনো দ্বিমত নেই। ট্রাম্পের আগের সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি ছিল আশ্চর্যজনকভাবে একই রকম, কারণ তারা উভয়ই মূলত কর্পোরেশন পন্থী ছিল এবং উভয়ই মূলত ধনীদের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। তারা উভয় কর্পোরেট স্বার্থ রক্ষা করতো এবং ধনী ব্যক্তিদের সমর্থন করতো। তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না, কারণ উভয় দলই প্রায় একই আদর্শে বিশ্বাসী ছিল। তো যেখানে আমাদের সমস্যা আছে, এটি ঠিক করার উপায় হলো অন্তত কিছুটা হলেও চেষ্টা করা। এটি হয়তো সেরা সমাধান নয়, তবে এটি নিশ্চিত এবং আমি প্রমাণ করতে পারি। যেমন এটি সমান নয়, তবে অনুমান হলো শিক্ষা। একজন শিক্ষিত জনগোষ্ঠী এমন জনগোষ্ঠী যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়, কারণ শিক্ষিত জনগোষ্ঠী কেবলমাত্র ভালো নেতা নির্বাচন করতে সক্ষম হয় না, বরং তারা নেতা নির্বাচনে দক্ষ হয়ে ওঠে। তাদের কাছে এমন ব্যক্তি এই বৃহত্তর দল থাকে যাদের মধ্যে প্রতিভাবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শিক্ষিত জনগোষ্ঠী তাদের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে, যা তাদের সমাজকে আরো উন্নত এবং সফল করার পথে এগিয়ে নিয়ে যায়। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয় এবং তাদের দক্ষতা ও জ্ঞান সমাজের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং উদাহরণ হিসেবে বলা যায় আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড এই রাজ্যগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী গণতন্ত্র হিসাবে দুর্দান্ত কাজ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যিকার অর্থেই শক্তিশালী নেতৃত্ব অর্জন করেছে। তুমি অন্য রাজ্যগুলোর দিকেও ইঙ্গিত করতে পারো।
শুধু এই শ্বেতাঙ্গ উদার গণতন্ত্রগুলো নয়। কোস্টারিকা বেশ ভালো কাজ করেছে, বতসোয়ানা ভালো কাজ করেছে, ঐতিহাসিকভাবে ভারত ভালো কাজ করেছে। আমি আসলে মনে করি বাংলাদেশ আমার আমি এখানে নিজেকে একটু তুলে ধরতে যাচ্ছি। বাংলাদেশ আমার আদর্শদের একজন। আমার মনে হয় বাংলাদেশের একটি অসাধারণ ইতিহাস রয়েছে, একটি শক্তিশালী গণতন্ত্র এবং একটি দরিদ্র দেশ হিসাবে সত্যি নিজেকে তৈরি করার জন্য প্রচেষ্টা করছে। সমতাবাদ ও সম্পদের বন্টন উন্নত হবে, তাইওয়ান ভালো কাজ করেছে, দক্ষিণ কোরিয়া ভালো কাজ করেছে। তাই আছে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আমরা দেখেছি এমনকি যখন আপনি দরিদ্র হন আপনি এমনভাবে বিনিয়োগ করতে পারেন যা গণতন্ত্রের এই ইতিবাচক ফলাফল তৈরি করে, কিন্তু স্পষ্টতই এটি লাইনচ্যুত হতে পারে। এবং আমি মনে করি ভারত তার প্রমাণ। আপনি জানেন ভারত ছিল একটি উদাহরণ যেখানে গণতন্ত্রের মাধ্যমে উন্নতি সম্ভব হয়েছে। তারা দেখেছে যে সঠিক বিনিয়োগ এবং পরিকল্পনার মাধ্যমে এমনকি সীমিত সম্পদ থাকা সত্ত্বেও একটি দেশ তার জনগণের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবুও আমরা জানতে পারি যে এটি সবসময় সহজ নয়, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। তবে অনেক দেশই এই পথে চলেছে এবং তাদের সাফল্য আমাদের জন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় কয়েক দশকের জন্য পুরো তৃতীয় বিশ্বের জন্য এটি ছিল আশার আলো। আর এখন মোদির অধীনে ভারতের কাছে বিশ্বের প্রথম থোরিয়াম পারমাণবিক চুল্লি থাকা সত্যি অসাধারণ ছিল। তুমি জান ভারত মঙ্গল গ্রহে একটি রোবোটিক মিশন চালু করেছিল, যেমন কে ভারতের দিকে অনুপ্রেরণার জন্য তাকায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অধিকাংশ বাংলাদেশি তাদের দেশ বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণরূপে হতাশ এবং তারা তাদের নিজস্ব পরিচয়কে ঘৃণা করে। আমি দেখেছি অনেক বাংলাদেশি তাদের নিজস্ব পরিচয়কে ঘৃণা করে এবং এটি আমাকে সত্যিই খুব হতাশ করে। আমি জানি না কি করব। আমি সবসময় বাংলাদেশকে বাংলাদেশের মানুষদের কাছে অত্যন্ত আশাবাদীভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে অনেক বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক কিছু শুনতে পছন্দ করেন না এবং তারা এ ধরনের কথাকে গুরুত্ব দেন না। এটা দুঃখজনক। তারা সব সময় ইউরোপীয়দের চেয়ে বেশি ইউরোপীয় হওয়ার চেষ্টা করে। তারা সব সময় ইউরোপীয়দের মতো হতে চায়, বাংলাদেশি বাদে অন্য কেউ। তারা তাদের শিকড় ঘৃণা করে। অনেকেই তাদের শিকড়কে ঘৃণা করে, সবাই নয়, তবে অনেক বাংলাদেশি তাদের শিকড়কে ঘৃণা করে। বাংলাদেশের উন্নতির অনেক দিক রয়েছে। আমরা কিছু জিনিস ঠিক করেছি, কিন্তু আরও অনেক কিছু করতে হবে। আমাদের অনেক কিছুর উন্নতি করতে হবে। আমরা তো মানুষ, আমরা ব্যর্থ হব, আমরা ভুল করব, আমরা কখনোই এত নিখুঁত হতে পারবো না। আর যদি এরাই তোমার লক্ষ্য হয় তাহলে আমরা সব সময় হতাশ হব। তাই আমার মনে হয় আমাদের সাফল্য উদযাপনে আরো বেশি সময় ব্যয় করা উচিত এবং ভুলগুলো স্বীকার করে ভবিষ্যতে সেগুলো সংশোধন করা উচিত। এই প্রশ্নটি জিজ্ঞাসা করার জন্য এটি সত্যিই একটি দুর্দান্ত সময়। আমি এটি লিখে রেখেছি একজন পশ্চিমা শিক্ষাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে। তুমি তোমার দৃষ্টিকোণ থেকে কথা বলো এবং আমি সত্যিই তোমার কাজের প্রশংসা করি, কিন্তু আসুন ভিন্ন দিকটি দেখি। এবং আরেকটি ভিন্ন দিক হলো, আমাকে এবার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রশ্নটি ব্যাখ্যা করার চেষ্টা করতে দাও যে তুমি জানো ফ্রান্সিস ফ্যানান নামে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন এবং তার কাজ। আমি খুশি যে তুমি তার কিছু লেখা পড়েছ এবং যেখানে সে চুরি হওয়া পরিচয় এবং চুরি হওয়া আত্ম সম্পর্কে অনেক কথা বলেছে। কিভাবে উপনিবেশবাদ মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছিল, কিভাবে যেখানে ঔপনিবেশিক পরবর্তী সময়ে মানুষ তাদের মানসিক আঘাত থেকে সেরে উঠত, পারেনি। তুমি জানো তার একটি বিখ্যাত বই আছে যার নাম ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। তাই এটি বলার একটি খুব সুন্দর উপায়। এবং বইটির শিরোনামটি যেখানে সে দেখতে চেষ্টা করেছে যে কালো প্যান্ট সব সময় নিজেকে কম এবং সাদা মানুষটি বেশি, কিন্তু সে কখনোই পারবে না, সে কখনোই একজন সাদা মানুষ হতে পারবে না। তাই সে সবসময় এই হীনমন্যতার ইলতায় ভুগছে এবং সে এই জটিল মানসিক অবস্থার মধ্যে আটকে থাকে। আমি বাংলাদেশে আছি এবং আমি আপনাকে এটা বলতে পারি যে বাংলাদেশিরা তাদের নিজস্ব দেশ বাংলাদেশকে ঘৃণা করে এবং তাদের বেশিরভাগই কারণ শুধুমাত্র বাংলাদেশ বলেই বিপুল সংখ্যক বাংলাদেশি মনে করে যে তারা শুধু কম, তারা মনে করে যে তারা মহান হতে পারে না। যখন আমি কাউন্সেলিং করি, সেটা হোক বিভিন্ন কর্পোরেশনের জন্য অথবা ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং, তখন আমি স্পষ্ট দেখতে পাই বাংলাদেশ মানে কারণ আমরা প্রায় ২০ বছর ধরে ব্রিটিশদের দ্বারা উপনিবেশিত ছিলাম এবং তারপর প্রায় ৩০ বছর ধরে পাকিস্তানিদের অধীনে ছিলাম। তারপর এখন আমাদের নিজস্ব দেশ আছে, আমরা ভালো করছি এবং অনেক দিক থেকে উন্নতি করছি। কিন্তু রাস্তায় চলতে থাকা সাধারণ বাংলাদেশিদের মনের মধ্যে সবসময় একটি ধারণা থাকে, তুমি জানো আমরা বাংলাদেশ কি। আমি বলতে চাইছি, তুমি কি করো, এই দেশে কি ভালো হতে পারে? তুমি জানো এই আত্মপরাজিত মানসিকতা আছে, শিক্ষিত অসহায়ত্ব আছে। আর বাবা ২০ বছরের বেশি সৌদি আরবে কাজ করেছেন, তিনি জৈব রসায়নবিদ ছিলেন। আমি সৌদি আরবের অর্থনৈতিক উত্থান দেখেছি, বিশেষ করে ১৯৮০ থেকে ২০০০-এর মধ্যে সৌদিরা যে কোনো মূল্যে আমেরিকান হতে চেয়েছিল সামাজিকভাবে,
সৌদিরা আমেরিকান হওয়ার জন্য খুবই মরিয়া ছিল, তাই তাদের এই ধর্মীয় বিষয় ছিল এবং তার অপরে তাদের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, যা একটি বিরোধিতা সৃষ্টি করেছিল পরিচয়ের দিক থেকে। কারণ তারা ধর্মীয়ভাবে আমেরিকানদের মহিমান্বিত করত, তাই এত ধর্মীয়ভাবে তারা মুসলিম ছিল এবং তাদের সামাজিক স্তরে এই বিশাল অস্থিরতা চলছিল, আপনি জানেন। আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলছি না, তাহলে আমরা কিভাবে আত্মবিশ্বাসের গল্প তৈরি করব? আমি বলছি না যে সবসময় পশ্চিমারা আমাদের লুট করেছে এবং তারা ভালো নয় তা বলা উচিত, কারণ এগুলো ইতিহাস। গড়পড়তা পশ্চিমারা নির্দোষ উপনিবেশবাদের অপরাধের জন্য। আর আমরা মুসলিমরা সভ্যতা হিসাবে আমাদেরও দোষ আছে এবং দায়িত্বহীনতার জন্য আমাদের গৌরব হারিয়েছি, তাই শিকারের কার্ড খেলার কোনো মানে নেই। কিন্তু উপনিবেশের প্রভাবে আমাদের যে মানসিক সংগ্রাম চলছে, আমরা কিভাবে তা ঠিক করব সে বিষয়ে আমরা কি করতে পারি? আমি নিশ্চিত নই যে আমি এটা ঠিক করতে পারবো কিনা, তবে আমি এই বিষয়ে কিছু কথা বলতে পারি। তাহলে চলো এগিয়ে যাই। হ্যাঁ চলো। আমরা কিভাবে উন্নতি করব? হ্যাঁ, তাহলে কোনো সন্দেহ নেই যে ফ্রান্স ফ্যানন ঠিকই বলেছেন। হার্ভার্ড থেকে এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে। সম্প্রতি আমি বলতে চাই এটি 8 বছর আগের কথা, এরকম কিছু একটা অন্তর্নিহিত পক্ষপাত আবিষ্কারের গবেষণার মতো হয়ে উঠেছিল, যা সত্যিই সবকিছু বদলে দিয়েছিল। যদি আপনি এটি না দেখে থাকেন, হার্ভার্ডের আসলে একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি অন্তর্নিহিত পক্ষপাত পরীক্ষা দিতে পারেন, এবং যদি আপনি সততার সাথে করেন, কারণ আপনি প্রতারণা করতে পারেন, তাহলে তোমাকে এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে যে আমি এটা সৎভাবে করব। যদি তুমি এটা করো, তাহলে এটা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক হতে পারে। তুমি জানো সাধারণ মানুষ এই পরীক্ষা দিয়ে যাবে না কিছু উদ্ভব না করে। তুমি জানো যা ঘটেছিল। আসলে আমি এটা করার আগে ছিলাম, আমি এর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কথা বলতে চাই, এবং তারপর আমি অন্তর্নিহিত পক্ষপাত সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলতে চাই। পৃথিবী যেভাবে গঠন করা হয়েছে তার অদ্ভুত ব্যাপার হলো কালত্ব বিরোধ। এই ধারণা এবং শেষ পর্যন্ত এই ধরনের সবকিছুই আসলে ইসলাম বিরোধী অনুভূতির সাথে জড়িত। যখন রিকনকুইস্টটা ঘটছিল, তখন খ্রিস্টান স্পেন জয় করছিল এবং মুসলিম স্প্যানিশরা পরাজিত হচ্ছিল, তাই না? কারণ আমার মনে হয় মুররা কারা ছিল তা নিয়ে মানুষ একটু বিভ্রান্ত হয়। মানুষ প্রায় মুরদের ইতিহাস এবং তাদের সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে বিভ্রান্ত হয়। 781 বছর পর মুররা অন্যান্য মানুষের মতো স্প্যানিশ হয়ে গিয়েছিল। আসলে আপনি জানেন তারা যে ভাষায় কথা বলতো তা ছিল ল্যাটিন এবং আরবির মিশ্রণ, তাই কে আসলে কি ছিল তা আলাদা করা ছিল অসম্ভব। তাই যখন স্প্যানিশরা, বিশেষ করে খ্রিস্টান স্প্যানিশরা মুসলিম স্প্যানিশদের পরাজিত করছিল, তখন তারা চেষ্টা করছিল খুঁজে বের করতে কিভাবে চিহ্নিত করা যায় কে একজন সত্যিকারের খাঁটি খ্রিস্টান এবং কে একজন দূষিত মুসলিম এবং সম্ভবত দূষিত ইহুদি। আর তাই তারা যা নিয়ে এসেছিল তা হলো ত্বকের রং, এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তুমি যত হালকা রং হবে তোমার পূর্বপুরুষ তত বেশি খ্রিস্টান হবে, এবং তুমি যত কালো হবে তোমার পূর্বপুরুষ তত বেশি মুসলিম হবে, এবং তাই তুমি তত বেশি নিকৃষ্ট হবে। আর এই প্রক্রিয়ার মধ্যে, ঠিক আছে, তারা একটি সত্যি আকর্ষণীয় দৃষ্টান্তের সাথে শেষ পর্যন্ত পৌঁছেছিল, যা অনেক আত্মবিদ্বেষের জন্ম দেয়। কারণ সুইডিশদের চেয়ে হালকা রং আর কারোরই নেই। তাহলে মনে হয় সুইডিশরা নিখুঁত জাতি ছিল, কিন্তু এটি সঠিক। এটাই এর অভিক্ষেপ। যখন আপনি এমন প্রতিক্রিয়াশীল অর্থহীন ধারণা দিয়ে শুরু করেন, তারা সবসময় প্রসারিত হয় এবং এমন জায়গায় যায় যা আপনি ভাবেননি, কিন্তু তারা সবসময় আপনাকে শেষ করে দেয়। সত্যি কিছু ভয়াবহ স্থান রয়েছে, তবে যাই হোক না কেন এই কালত্ব বিরোধী ধারণার উৎপত্তি এখানেই, এবং এটাই ছিল এর বিরুদ্ধে থাকার ধারণার সাথে সম্পর্কিত। এই ধারণাটি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে ইউরোপীয়রা এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছিল, বিশেষ করে ভারতে ব্রিটিশরা, তারা বুঝতে পেরেছিল যে এমন কিছু জায়গা ছিল যেখানে আপনি বাদামি বিরোধী, কালো বিরোধী মনোভাব তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ ভারতের বর্ণ ব্যবস্থা রঙের সাথে অনেকটাই সম্পর্কিত ছিল, এবং বর্ণ ডান শব্দটি থেকেই ইংরেজি শব্দ বার্নিশ এসেছে। যেমন এটি আর্য শব্দ রং। ইংরেজরা বুঝেছিল যে তারা দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে এটি অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। ইউরোপ ইচ্ছাকৃতভাবে এটি করেছিল। যখন তারা সম্প্রসারিত হয়েছিল, জয় করেছিল এবং ধ্বংস করেছিল, তখন তারা নিজেদেরকে
খাঁটি সাদা ত্রাণকর্তা হিসেবে দেখিয়েছিল, যারা তৃতীয় বিশ্বে শ্বেতাঙ্গদের বোঝা নিয়ে আসছে অন্ধকারকে উন্নীত করার জন্য, এবং এই প্রক্রিয়ায় বাদামি এবং কালো মানুষরা এটিকে আত্মস্থ করে এবং আজ এটি আমাদের সাথে বহন করুন। তাই MIM হার্ভার্ডের একটি গবেষণা যা অন্তর্নিহিত পক্ষপাত আবিষ্কার করেছিল, তারা যা করেছিল তা হলো তারা হাসপাতালে জরুরি কক্ষে রোগীদের জন্য ডসিয়ার নিয়ে গিয়েছিল, তাই কাল্পনিক রোগীদের, এবং তারা বিরতির কক্ষে গিয়েছিল এবং বিরতির কক্ষে তাদের জিজ্ঞাসা করেছিল যে তারা কি একটি গবেষণায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিনা। গবেষণায় কিছু ডসিয়ারে লিঙ্গ ছিল কিন্তু জাতি ছিল না, কিছুতে জাতি ছিল, লিঙ্গ ছিল না, কিছুতে লিঙ্গ ও জাতি সম্পর্কে কিছু লেখা ছিল। তুমি যা করবে, একজন ডাক্তার হিসেবে প্রতিটি রোগীর রোগ নির্ণয় করবে। গবেষকরা ভেবেছিলেন সম্ভবত লিঙ্গ পক্ষপাত থাকবে, নারীদের পুরুষদের তুলনায় ভিন্ন আচরণ করা হবে। তারা আবিষ্কার করলো লিঙ্গ বৈষম্য আছে। লিঙ্গ বৈষম্য থেকে মুক্তি পেতে যখন একজন মহিলা ব্যথার অভিযোগ করতেন তাকে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু একজন পুরুষ করলে গুরুত্ব দেওয়া হতো। তাই ধারণা তৈরি হয়েছিল, যাহা আমার মতে বিপরীত স্বজ্ঞাত, পুরুষরা শক্তিশালী এবং কম ব্যথা অনুভব করে। যারা এই ধারণা তৈরি করেছে তো তারা সন্তান প্রসব সম্পর্কে কিছুই জানে না। যদি আমি সন্তান জন্ম দিই আমি মারা যাব, ব্যথায় নয়, আমি কেবল মারা যাব। এটা আমার কাছে অদ্ভুত কিছু তথ্য, হয়তো মিস করছি, তবে তারা এমন ফলাফল আশা করেনি, কিন্তু সেই ফলাফলই পেয়েছে। তাহলে এটা কোনো ধাক্কা ছিল না। গবেষণায় বাদামি এবং কালো রোগীদের ক্ষেত্রেই এই ধাক্কাটা ঘটেছিল। শুধু বাদামি এবং কালো রোগীদের চিকিৎসাধীন থাকার কারণেই নয়, কালো রোগীদের ক্ষেত্রে তারা মারা যাচ্ছিল, কারণ গবেষকরা ঠিকই জানতেন রোগীর মৃত্যুর ফলে কি হয়েছিল এবং রোগীর চিকিৎসায় কি হয়েছিল। তাই যখন তাদের তথ্য সংগ্রহ করা হয়েছিল তখন তারা এটি সংকলন করেছিল এবং সেখানেই ছিল। যদি তুমি কৃষ্ণাঙ্গ হও তাহলে একজন শ্বেতাঙ্গ ব্যক্তির তুলনায় তোমার জরুরি কক্ষে মৃত্যুর সম্ভাবনা সত্যিই বেশি ছিল। এ ব্যাপারটা নিজেই একটি বড় ধাক্কা ছিল, কিন্তু দ্বিতীয় ধাক্কা এবং আরো গুরুত্বপূর্ণ ধাক্কাটি ছিল যখন গবেষকরা আবার সেই জরুরি কক্ষগুলিতে ফিরে আসেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ডাক্তারদের কাছে তথ্য দেখাবেন। ডাক্তাররা তখন কেঁদে ফেলেন। এখানে জরুরি কক্ষে ডাক্তাররা আছেন যারা হাত পা না থাকা মানুষদের দেখছেন, ঠিক আছে, বন্দুকের গুলিতে আহত হওয়া এবং গাড়ি দুর্ঘটনা, যা ভয়াবহ ঘটনা, মানুষ কান্নায় ভেঙে পড়ে এবং তারা বলে আমি বর্ণবাদী নই, আমি বর্ণবাদী নই, আমি জানি না এটা কিভাবে ঘটলো, আমি নই। তখন গবেষকরা বুঝতে পারলেন যে এটা প্রায় ঘটছে, আর এর মানে অন্য কিছু ঘটছে। বিশেষ করে কারণ আমি আপনাদের বলেছি যে আমাদের RMD-দের 30%ই এশিয়ার, তারা বাদামি। এবং গবেষকরা যা বুঝতে পেরেছিলেন তা হলো শুধু শ্বেতাঙ্গ ডাক্তাররাই কৃষ্ণাঙ্গ রোগীদের হত্যা করছিলেন না, শুধু বাদামি ডাক্তাররাই কৃষ্ণাঙ্গ রোগীদের হত্যা করছিলেন না, কৃষ্ণাঙ্গ ডাক্তাররাও কৃষ্ণাঙ্গ রোগীদের হত্যা যা করছিলেন। এবং তারা বুঝতে পেরেছিল যে আমরা সবাই এই বাদামি বিরোধী কালো বিরোধী ধারণাগুলি গ্রহণ করেছি, এবং তারা এমন সব আশ্চর্যজনক পরীক্ষা তৈরি করেছিল যা আপনি নিতে পারেন। এবং তারা শুধু এখানেই থেমে থাকেনি। ওরা শরীরের আকার, ভারী ওজনের, ওরা ধর্ম করেছে, LGBTQ করেছে, ওরা বছরের পর বছর। যুক্তরাষ্ট্রে বর্তমান হারে এটি থেকে মুক্তি পাওয়ার কয়েক শতাব্দী আগে কথা বলছি যে এটি হ্রাস পাচ্ছে। তাই সুসংবাদ হলো যে বাদামি বিরোধী, কৃষ্ণাঙ্গ বিরোধী, নারী বিরোধী, অন্তর্নিহিত পক্ষপাত সবকিছুই কমছে। এটা খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে না। তাই যত সময় যাচ্ছে আমরা আরোগ্য লাভ করছি, কিন্তু আমাদের আরো অনেক কিছু করার বাকি আছে। আমার মনে হয় এই পরিস্থিতি থেকে সেরে ওঠার একমাত্র উপায়, হয়তো আমার কাছে কিছুটা সমাধান আছে, সেটা হলো কখন এটি আপনার মধ্যে এবং তারপর আপনার চারপাশের লোকেদের মধ্যে দেখা দেয় সে সম্পর্কে সচেতন হওয়া, তারপর এটি শনাক্ত করার চেষ্টা করা, এবং পরের বার যখন আপনি সেই পরিস্থিতিতে পড়বেন তখন আপনার নিজের ব্যক্তিগত কালত্ব এবং বাদামিত্বের বিরুদ্ধে সচেতন হওয়ার চেষ্টা করা। গবেষণা শেষ হওয়ার পর NPR পাবলিক রেডিও নিউজ স্টেশন জনস হপকিন্সে গিয়েছিল, জনস হপকিন্স এনসই ছিল। আমি এটি বলার পর নিজেকে প্রশ্ন করতে শুরু করি, তবে এটি একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, যে একটি হাসপাতালও আছে এবং তারা গবেষণাটি পরবর্তী শর্তে করেছিল। তাদের ইতিমধ্যে একটি বাধ্যতামূলক কোর্স ছিল যা সব MD-দের নিতে হতো। তাই NPR দেখতে আসে, কারণ তারা দেখতে চায় এই কোর্সটি
কিভাবে বিকশিত হচ্ছে, এবং তারা সেমিস্টারের মাঝামাঝি সময়ে এসে হাজির হয়েছিল এবং কোর্সের একটি অংশ ছিল অধ্যাপক তার ক্লাসে এমনভাবে তৈরি করেছিলেন যে প্রত্যেককে কেবল পরীক্ষা দিতে হবে না, বরং অন্যান্য ছাত্রদের সামনে নিজেদের রিপোর্টও দিতে হবে। তাহলে এনপিআর এসেছে এবং এই মহিলার কথা বলার সময় সে উঠে দাঁড়াল এবং বলল, আমার ফলাফল দেখায় যে আমার মধ্যে ব্রাউন বিরোধী এবং মুসলিম বিরোধী প্রবণতা সত্যি গভীরভাবে প্রথিত। তারপর সে বলে, এটা আমার কাছে সত্যিই বিরক্তিকর, কারণ আমি একজন ইরানি নারী এবং আমি মুসলিম হয়ে বড় হয়েছি এবং আমি নিজেকে ঘৃণা করতে শিখেছি। আর তাই এই মুহূর্তটি এসেছে। ঠিক আছে, এখন কি করব, আমরা কিভাবে ওহো পাবো মুহূর্ত? হ্যাঁ, এবং 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 তাই আমরা একটি গ্রহ হিসেবে যা করি, আমাদের এই ঐতিহ্য আছে যা অতিক্রম করা প্রয়োজন, তা হলো কেবল শ্বেতাঙ্গ। এরই এই বিশেষাধিকার রয়েছে এবং তারা 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 এটিকে বিশ্বের বাকি অংশের বিরুদ্ধে ব্যবহার করে না। এটি হলো বাদামি এবং কালো মানুষরা এটিকে, এই ধারণাটিকে, এবং এটি অর্থহীনভাবে আত্মস্থ করেছে। এতে কিছুই নেই। এটি ঠিক আছে, এটি কেবল এক আখ্যান যা আমরা আমাদের মাথায় আটকে রেখেছি। এবং আপনি জানেন, আমি বলতে চাইছি এটি শ্বেতাঙ্গদের বিশেষাধিকার বলে। আমি জানি এটা আমার জন্য অবাক করার মতো কিছু নয়, বিশেষ করে একজন মনোবিজ্ঞানী হিসেবে যখন আমি দেখি বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশিদের বিশ্বাস করে না এবং তারা এটিকে ন্যায্যতা দেয়। তাই আমি সম্প্রতি কয়েক সপ্তাহ আগে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম, আমেরিকার একজন গৃহহীন ব্যক্তি বাংলাদেশের একজন গৃহহীন ব্যক্তির মধ্যে দুটি বাংলাদেশির মধ্যে পার্থক্য কি বলে আপনি মনে করেন? এটি একটি সহজ প্রশ্ন, তাই না? বাংলাদেশে অবশ্যই অনেক গৃহহীন মানুষ আছে, আর আমেরিকাতেও নিশ্চয়ই অনেক রয়েছে। বাংলাদেশে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি যারা কখনো আমেরিকা যাননি, তাদের মতে আমেরিকার মানুষরা গৃহহীন কারণ তারা দায়িত্ব জ্ঞানহীন এবং ইচ্ছাকৃতভাবে মাতকাসক্ত। বাংলাদেশিরা গৃহহীন কারণ সমাজ তাদের বঞ্চিত করেছে। তাই আপনি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারেন একজন আমেরিকানের ক্ষেত্রে এটি সর্বদা একই রকম, কারণ বাংলাদেশের মনে আমেরিকা কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারে না। বাংলাদেশের মনে ইউরোপীয় এবং আমেরিকান সমাজকে ভালো হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সদাচারী হতে হবে, এই সব কিছুই থাকতে হবে। কিন্তু বাংলাদেশ একটি সম্প্রদায় এবং বাংলাদেশের সমাজ আমার অনেকের মতে বাংলা দেশের মন মূলত দুর্নীতিগ্রস্ত, মূল দিক থেকে দুর্নীতিগ্রস্ত, এবং এটি আশাহীন এবং মূল্যহীন। তাই বাংলাদেশ এমন কিছু, তাদের মধ্যে কেউ কেউ আপনাকে বলতে খুশি হবে যে আমি আমার জীবনে কোনো বাংলাদেশকে বিশ্বাস করব না। পৃথিবীতে কারোর সাথে দেখা করেছ? না, দেখিনি। এটা বেশ মজার। কিন্তু এই সময়ে আমি যে সমস্যার সম্মুখীন হই তা হলো, কারণ ছাড়াই যখন আমি 300 বছর আগে রোদ দিকে তাকাই, তখন বুঝতে পারি যে বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির একটি, এবং এটি তার সংস্কৃতিতে এবং সামগ্রিকভাবে সবচেয়ে বাসযোগ্য শহরগুলির একটি ছিল। 350 বছর আগে রাজধানী ঢাকা। এখন অবশ্যই এটি অতিরিক্ত জনবহুল হয়ে গেছে এবং আমাদের দুর্নীতির সমস্যা এবং অন্যান্য নানা বিষয় রয়েছে। কিন্তু একই সাথে মানুষ এই সত্যটি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিল যে প্রায় 30 বছর ধরে আমাদের ডাকাতি করা হয়েছিল এবং আমাদের ডাকা হয়েছিল, আপনি জানেন। হ্যাঁ, কিন্তু মানুষ সন্দেহের সুবিধা দিতে চায় না। তাহলে অবশ্যই তোমার উত্তর আমার খুব পছন্দ হয়েছে এবং আমি অবশ্যই যাব। অন্তর্নিহিত পক্ষপাতের গভীরে আমার মনে হয় বাংলাদেশেও আমাদের এটি প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করা দরকার, আমাদের হাসপাতাল ও পরিষেবা কেন্দ্রগুলিতেও। তাহলে আমরা কিভাবে, আপনি ইরানের বিষয়টি বুঝেছেন, এটি আকর্ষণীয় কারণ খুব কম লোকই গবেষণা করেছে। কিছু গবেষণা কেন্দ্র 2014 এক গবেষণা করেছে, যেখানে তারা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইরানিরা সবচেয়ে বেশি ইসলাম ত্যাগ করার সম্ভাবনা রাখে। তারা বলে ধর্ম জোর কর চাপিয়ে দেওয়া হয় এবং এটিকে হাতিয়ার বা অস্ত্র হিসেবে বলপ্রয়োগের মাধ্যমে ব্যবহার করা হয়। তাই আমরা হিজাব প্রয়োগের বিরুদ্ধে। কিন্তু ফ্রান্সে আমরা দেখতে পাই বিপরীত সমস্যা, সেখানে নারীদের জোর করে হিজাব পরতে না দেওয়া হয়। এই দুই বিপরীত অবস্থায় আমরা বুঝতে পারি যে ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের গুরুত্ব কতটা। একদিকে ইরানের ধর্মীয় চাপ এবং অন্যদিকে ফ্রান্সে ধর্মীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা। এই দুটি অবস্থানই আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান জানানো কতটা জরুরি। কিন্তু তুরস্কেও আমরা একই জিনিস দেখেছি। একটা সময় ছিল যখন হিজাব পরা যায় না, তারপর ইরানে হিজাব পড়তে হয় এবং এই সব। ফ্রান্সিস ফেরান আরও উল্লেখ করেছিলেন যে যখন ফ্রান্স উপনিবেশ স্থাপন করছিল তখন হিজাবও একটি বিষয়বস্তুতে পরিণত হয়েছিল, কারণ হিজাবের মূল অর্থ ছিল তাদের নিজস্ব পথ, ইচয় এবং আত্মবিশ্বাস।
কিন্তু ফরাসি উপনিবেশবাদীরা চেয়েছিল হিজাব অপসারণ করা হোক। তাহলে একটি সম্প্রদায়ের জন্য তার নিজস্ব পরিচয় ধরে রাখা কেন এতটা গুরুত্বপূর্ণ হতে পারে? কোনো নির্দিষ্ট সভ্যতা বা সম্প্রদায়ের বিকাশ ও বিবর্তনের ক্ষেত্রে তাদের পরিচয় কিভাবে সংজ্ঞায়িত হয়? মানুষ আসলেই মজার। আমি বলতে চাই, যদিও আমি এই উপমাটি ব্যবহার করতে কিছুটা দ্বিধা করি, কারণ আমি জানি কিছু মানুষ এতে রেগে যেতে পারে, তবুও আমরা এটি ব্যবহার করব কারণ এটি একটি চমৎকার উপমা। আরেকটি কুকুর আছে এবং আমাকে তাকে প্রশিক্ষণ দিতে হয়েছিল। প্রশিক্ষণের সময় আমি যা শিখেছি তা হলো, যখন আমি তাকে টানতাম সে তার থাবা মাটিতে গেঁথে দিত এবং থেমে যেত, সে পিছনে সরে যেত এবং থামতো। আমি চাপ দিলেই সে থাবা বসিয়ে পিছনে ঠেলা দিত। আর আমি এটা বলার কারণ হলো, আমার কুকুর পৃথিবীর প্রতিটি মানুষের থেকে আলাদা নয়। যদি আপনি কাউকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করেন তাহলে তাদের প্রবণতা ঠিক বিপরীত করে আর চেষ্টা করে। তাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেত্রে তারা যা করেছে তার বিপর্যয় হলো তারা নাস্তিকদের একটি দেশ তৈরি করেছে। তারা হলো, হ্যাঁ, আমি ইরানে গিয়েছিলাম। ওটা কি ছিল? নাস্তিক। হ্যাঁ, বা অজ্ঞেয়বাদী। হ্যাঁ, 2012 সালে ইরানে গেলে আমি দেখেছি প্রতিটি মধ্যবিত্ত ব্যক্তি নাস্তিক বা অজ্ঞেয়বাদী ছিল। তারা ইসলামকে প্রত্যাখ্যান করেছে। লস অ্যাঞ্জেলেসের লোকেদের সাথে কথা বলে আমরা কি তেহরান জালিস বলি, কারণ ইরানি সম্প্রদায় সেখানে বড়। যখন আপনি সেই জনগণের সাথে কথা বলেন, বিষ ছিটায়। ওরা ইসলামের উপর ক্ষুব্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানিরা, জানি না বিশ্বব্যাপী কিনা, কিন্তু ওরা খুব আরব বিরোধী। আরব বিদ্বেষের উৎপত্তি এসেছে আরবদের কাছ থেকে, যারা আমাদের জয় করে আমাদের এই ভয়াবহ ধর্ম দিয়েছে। এর উত্তর হলো, তুমি মানুষকে জোর করে কিছু করতে বাধ্য করতে পারো না। ইরানে তারা যে চেষ্টা করেছিল তা সত্যি অবাক করার মতো ছিল। ফ্রান্সেও একই অবস্থা দেখা যায়। নারীদের হিজাব পরতে নিষেধ করা হয়েছে, আর তুমি জনসংখ্যার একটি অংশকে যারা আগে হিজাব পরতো না তাদের হিজাব পরতে বাধ্য করেছো, কারণ এখন তারা তোমার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে চায়। স্বাধীনতার প্রতীক। হ্যাঁ, ছেলেরা এটা না বোঝায় আমি অবাক। আমি অনেকদিন মিশর যাইনি, শেষবার 2011-তে গিয়েছিলাম, আরব বসন্তের এক সপ্তাহ আগে। ছিলাম সময়ই সব। যদি শুরু হওয়ার পর থাকতাম মিস করতাম। মিশর থেকে শুনেছি 2011-তে প্রায় সব মহিলাই হিজাব পরতেন, এমনকি মিশরের খ্রিস্টান জনসংখ্যাও, যা বিশাল সামাজিক চাপের কারণে। ঠিক আছে, তাই আপন যদি খ্রিস্টান হন এবং হিজাব না পরেন, তবুও প্রচুর সামাজিক চাপের মুখোমুখি হতে হয়। যদিও মিশরে হিজাব পরার কোনো আইন নেই। যখন ব্রাদারহুডের প্রার্থী মুরসি রাষ্ট্রপতি হন এবং মিশর শাসন করেন, তিনি মাত্র 1 বছর শাসন করেছিলেন, তবে সেই বছরে হিজাব খুলে যায়। মহিলারা বলছিলেন, না না, আমরা এই ব্রাদারহুড লোকটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, এবং তারা যেভাবে প্রতিবাদ করতে পেরেছি তা হলো হিজাব পরা মহিলাদের সংখ্যা কমে গিয়েছিল, এবং তারপর তাকে পদ থেকে অপসারণের সাথে সাথেই হিজাব আবার চালু হয়ে গেল। এবং তাই আমি মনে করি এখানে একটি শিক্ষা রয়েছে যে এই ধরনের জিনিসগুলি একটি পরিচয় চিহ্নিতকারী, এবং আপনি যদি এটি সম্পর্কে কিছু করার সিদ্ধান্ত নেন তাহলে আপনি পরিচয় চিহ্নিতকারীকে ট্রিগার করতে যাচ্ছেন। ইরানের ক্ষেত্রে আমার ভুল এতটাই স্পষ্ট ছিল যে মনে হয়েছিল এটি বোকামি, জঘন্য। ইরান এখন মাটিতে পুড়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি সত্যি দুঃখজনক। এটা আর কোনো কারণ ছাড়াই মাটিতে পুড়ে যাচ্ছে এবং এটি খুবই অস্বাভাবিক। এটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে। আমি বলতে চাই ইরানের সরকার নিষ্ঠুর। হ্যাঁ, অবশ্যই না। হ্যাঁ, আমি বলতে চাই কিন্তু রাজ্যের কাজটা কি? হ্যাঁ, তুমি তাদের হত্যা করছো, তাই। হ্যাঁ, আমি বলতে চাইছি আমার মনের মধ্যে যে জিনিসটা আছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তাহলে ঠিক আছে, আমরা চলো কোনো পরম সত্তা আছে কিনা তা নিয়ে বিতর্ক না করি। আসুন একজন পরম সত্তা তা আছে কিনা তা মেনে নিই, এবং ধরা যাক আমার কাছে উত্তর আছে। আমি যেমনই বুঝি আমার কাছে সঠিক উত্তর আছে এবং তোমার কাছে নেই। তোমার কাছে সঠিক উত্তর নেই। তোমার আলাদা ধর্ম আছে, তুমি আলাদা পথে যাচ্ছ। তুমি কি বলবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমি কি তোমার আত্মাকে বাঁচিয়েছি নাকি তুমি মিথ্যা বলছো? উত্তর, আমি তোমার আত্মাকে বিপদে ফেলেছি। এখন তোমার কাছে সত্যে পৌঁছানোর আর কোনো পথ নেই, কারণ তুমি আমার সাহসকে ঘৃণা করবে এবং তুমি বিশ্বাস করবে কারণ আমি তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছি যে কি আমি নিশ্চয়ই ভুল। আর তাই ফ্রান্স বা ইরানের মতো রাষ্ট্র সম্পর্কে আমি এই জিনিসটি বুঝতে পারি না। এই দৃষ্টান্তে এই দুটি চরমপন্থা হলো, তুমি কিভাবে এটি দেখতে পাচ্ছ না? এটা হাস্যকর, অযৌক্তিক।
হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে চাইছি এটা অদ্ভুত। আমি বলতে চাইছি যেমন ইন্দোনেশিয়া যতদিন ছিল ততদিনে ইন্দোনেশিয়া এখন বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু এটি যুদ্ধের মাধ্যমে ঘটেনি। আর আপনি দেখতে পাচ্ছেন না যে ইন্দোনেশীয় মুসলমানরা ইসলামকে ঘৃণা করছে, যদিও জনসংখ্যার দিক থেকে এটি অন্তত বৃহত্তম মুসলিম দেশ। মিশরে কোনো নাস্তিক নেই, তবে এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমার ধারণা ধর্মনিরপেক্ষতা মুক্তির পথ, কারণ এটি ব্যক্তিদের নিজেরাই উপলব্ধি করতে ও বুঝতে সহায়তা করে। যখন মানুষ নিজেরাই তা আবিষ্কার করে, তারা তা গ্রহণ করবে, প্রত্যাখ্যান করবে না। তাই তুমি জানো, আমি যখন বলেছিলাম মিশরে নাস্তিক নেই, তখন আমি সরলীকরণ করছিলাম না, আমি ঈশ্বরবাদ বুঝি। কিন্তু তুমি জানো আমি কি বোঝাতে চাইছি। যেমন আছে তেমনই আছে, ধর্মের বিরুদ্ধে তীব্র আকাঙ্ক্ষা নেই। ঠিক। আচ্ছা, এটা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। আমি বলতে চাইছি এটি পুরোপুরি ধর্মনিরপেক্ষ নয়। এর মধ্যে অবশ্যই কিছু মুসলিম নিয়ম রয়েছে, পালন করা হয়, তবে এটি সম্পূর্ণ নয়, এবং এটি এমন নয় যে এটি একটি সত্যি আর এর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মতো। কিন্তু পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র আছে কি? এখানে সরকারি ধর্ম হচ্ছে লুথেরানিজম, কিন্তু তবুও এটি একটি সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়, যদিও এর একটি সরকারি ধর্ম রয়েছে। তাহলে একটি ভিন্ন স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করব, কারণ একজন মনোবিজ্ঞানী হিসেবে এই বিষয়ে আমার গভীর আগ্রহ রয়েছে, তাই না? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত নৃবিজ্ঞানী এবং অধ্যাপক তিনি 1935 সালে একটি বই লিখেছিলেন যার নাম সেক্স অ্যান্ড কালচার, যেখানে তিনি বইটি লিখেছিলেন। তার বক্তব্য ছিল যে সকল প্রধান সভ্যতা বিকশিত হয়েছিল তাদের একটি পারিবারিক কাঠামো ছিল, এবং যে সকল সভ্যতা বিকশিত হয়নি তাদের একটি স্থিতিশীল পারিবারিক কাঠামো ছিল না। তাই তার ধারণা ছিল আমাদের মতোই পারিবারিক কাঠামো। পরিবারের পুরাতন ধারণা হলো একটি পরিবার একটি সভ্যতা কি উন্নতি লাভ করবে না তার একটি গুরুত্বপূর্ণ সূচক। এবং তিনি বলেছিলেন যখন 1000 নয় 135 তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, এবং তিনি বলেছিলেন যে যখনই আমরা 3 প্রজন্মের মধ্যে পারিবারিক কাঠামোর পতন দেখব, তখনই সভ্যতা তা করবে, বিশ্বকে নেতৃত্ব দেবে না। 1960 এবং 1970-এর দশকে আমরা পশ্চিমা সভ্যতা একটি বিশেষ ধরনের যৌন বিপ্লব প্রত্যক্ষ করেছি। তখন ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। আমি বলবো ধ্রুবক জনতা সেই সময় খুব সাধারণ হয়ে উঠেছিল। আমি বলবো 1960 এবং 70-এর দশকের পর এটি আরও বেশি প্রসারিত হয়। এখন আমরা যা দেখছি তা হলো কেবল ভক্ত এবং পর্ণভাবের যুগে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য সকল উপায়ে যেন পতিতাবৃত্তিকে প্রচার করা হচ্ছে। এর ফলে পারিবারিক কাঠামো অবশ্যই ক্ষয়িষ্ণু হচ্ছে। নাইজেরিয়া জনসংখ্যা বিস্ফোরণ একটি বড় সমস্যা, কিন্তু জাপান এবং ইউরোপে জনসংখ্যার বিস্ফোরণ একটি বড় সমস্যা। তাই একজন হিসেবে যিনি ইতিহাস এবং নৃবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সাথে নিবিড়ভাবে অধ্যয়ন করেছেন, আপনি কি সত্যি দেখেন যে আমরা পরিবারকে কিভাবে বুঝি এবং পরিবারটি যেভাবে লিকভাবে হ্রাস পাচ্ছে পশ্চিমা বিশ্বে আমরা যেভাবে বুঝতে পেরেছিলাম, তার সাথে আমাদের নৈতিক মূল্যবোধ, নীতিশাস্ত্র এবং আমাদের সামাজিক কাঠামোর পতনের সম্পর্ক আছে? হ্যাঁ, এটা সত্যি একটি জটিল প্রশ্ন, কারণ আমি তাৎক্ষণিকভাবে 5টি অন্য পথের দিকে যেতে চাই। আমার মনে হয় এটির মধ্যে একটি আশ্চর্যজনক দিক হলো যে উত্তর পশ্চিম ইউরোপের উদার গণতন্ত্র, তাই না? আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করছি না, তবে সম্ভবত কানাডাকে এতে ফেলে দিন। নৈতিকতার এত জোরালো প্রশ্ন উঠেছে যে অনেক দিক থেকে এই নীতিশাস্ত্র নৈতিকতার স্থান দখল করে নিয়েছে। কিছু স্তরে এটি প্রকৃতপক্ষে একটি মুক্তির বিষয় হয়ে দাঁড়ায়। কারণ ঠিক আছে, উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক কাঠামোর একটি অংশে এই খুব শক্তিশালী বর্ণবাদী, যৌনতাবাদী, খ্রিস্টান মৌলবাদী পটভূমি রয়েছে, যার ফলে আমেরিকানরা প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রায়শই প্রতিক্রিয়া দেখায়, যেখানে কানাডিয়ানরা সাধারণত সমস্যাগুলির প্রতি সাড়া দেওয়ার প্রবণতা বেশি থাকে, এবং ফলস্বরূপ আমি মনে করি তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বেশি আলোকিত হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে কারণভাবে শ্বেতাঙ্গদের সংখ্যা কমছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে 2010 থেকে 2020-এর আদমর উমারির মধ্যে শ্বেতাঙ্গদের সংখ্যা কেবল জনসংখ্যার শতাংশ হিসেবেই নয়, মোটেও কমেছে। আমি যখন সংখ্যাটি মনে করার চেষ্টা করছি, তখন বলতে চাই এটি জনসংখ্যার প্রায় 4 থেকে 4.5% মতো ছিল। সংখ্যা হিসেবে
এটি সংকুচিত হয়েছে এখন কিছুটা। 10 বছর আগের তুলনায় আজ মার্কিন যুক্তরাষ্ট্রে বেতাঙ্গদের সংখ্যা 7 মিলিয়ন কম। তবে উল্লেখযোগ্য হলো 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে। মনে হয় এটি 15 মিলিয়ন বা 20 মিলিয়ন ছিল। বাদামি ও কালো মানুষের জনসংখ্যা শুধু অভিবাসনের জন্য বাড়েনি, বরং তারা এখনো সন্তান জন্ম দিচ্ছে, যেখানে শ্বেতাঙ্গরা তা করছে না। তারা একটি সন্তান জন্ম দিচ্ছে এবং দুটি বাবা মা রয়েছে, তাই না? এটাই জনসংখ্যার বিস্ফোরণ ঘটায়। ফলে বিশ্বে শ্বেতাঙ্গ মানুষের সংখ্যা কমছে। আমি যতদূর বুঝি পর্নোগ্রাফি ভালো নজর। কারণ এটা তোমার মস্তিষ্ককে ক্ষতি করে। এর পেছনে মূল কারণ হলো সম্পদ। ধনী ব্যক্তিদের সাধারণত কম সন্তান থাকে। আর তাই আমার মনে হয় আমেরিকান বর্ণবাদীরা যে বিদ্রুপাত্মক কাজ করতে পারে তা হলো হিসপানিক এবং খ্রিস্টাঙ্গ জনগোষ্ঠীকে টাকা দেওয়া শুরু করা, যাতে তারা কম সন্তান নিতে শুরু করে। তারা যদি সত্যি চায় যে এই জনগোষ্ঠীগুলি কম সন্তান নেয়, তবে তাদের উচিত তাদের আর্থিকভাবে সাহায্য করা, যাতে তারা পরিবার পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে পারে এবং তাদের সন্তানদের জন্য আরো ভালো ভবিষ্যৎ করতে পারে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে সাদা ও বাদামি এবং সাদা ও কালো সম্পদের মধ্যে পার্থক্য অসাধারণ। গড় পরিবারের মোট সম্পদ, অর্থাৎ আয় নয়, বরং মোট সম্পদ। সুতরাং আপনি যখন আপনার সমস্ত সম্পদ এবং আপনার সমস্ত দায়বদ্ধতা যোগ করেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সাদা পরিবার, আর এর জন্য এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কালো পরিবারের তুলনায় প্রায় 14 গুণ বেশি হয়। আর তাই উপরিভাগ থেকে আমার মনে হয় কম জন্মহারের প্রধান কারণ আসলে অন্য যে কোনো কিছুর চেয়ে টাকা। অবশ্যই এটা বলার পরেও প্রায়শই যখন তুমি ভালো চাকরি পাও, তখন তুমি সেটা অন্যত্র সরিয়ে নিয়ে যাও। এর মানে হলো তুমি তোমার পরিবার আর কে পেছনে ফেলে এসেছো, তোমার আসলে কোনো জায়গা নেই। এই সম্পর্কটা আছে। উদাহরণস্বরূপ টেক্সাসে আমার পরিবারের কোনো সদস্য থাকে না, আমি একমাত্র পরিবার। একসময় আমার এক চাচাতো ভাই প্রায় এখানে চলে আসছিল, তাই আমার প্রায় পরিবারের একজন সদস্য থাকা বাধ্যতামূলক ছিল। আর আমরা এই অনুজীব জীবন যাপন করি, তাই না? আমার পরিবারের একজন সদস্য ইলিনয়তে আছেন, আমার পরিবারের সদস্যরা উইসকনসিনে আছেন, আমার পরিবারের সদস্যরা মিশিগানে আছেন, ফ্লোরিডায় আছেন এবং ক্যালিফোর্নিয়ায় আছেন, কিন্তু তারা এখানে নেই। আর তাই আমাদের মধ্যে এই পরমাণু ধারণা আছে একে অপর। এর সাথে কম সংযোগ থাকার কারণে এটি সম্প্রদায়কে ভেঙে দেয়। আমি যে সম্প্রদায় থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি আসলে আমার প্রতিবেশীদের চিনি। এটি প্রথমবারের মতো আমি এমন একটি সম্প্রদায় বাস করছি যেখানে আমি আমার সমস্ত প্রতিবেশীদের চিনতাম। এই পাড়ায় আসার আগে আমি দু একজনকে চিনতাম, মাঝে মাঝে হাই বলতাম, আমাদের যোগাযোগ ছিল না। আমার মনে হয় এটা পুঁজিবাদের ফল, যে আমরা যেভাবে কাজ করি তা ধীরে ধীরে পুঁজিবাদী বিশ্বে আমাদের বিভক্ত করে, কারণ আমরা একে অপরকে একই সম্প্রদায়ের সদস্য হিসেবে না দেখে অন্যদের লক্ষ্য অর্জনের উপায় হিসেবে দেখি। এটা সত্যিই বিষাক্ত। পুঁজিবাদী এই বিশ্বে সম্পর্কগুলি সবসময় স্বার্থের ভিত্তিতেই গড়ে ওঠে। এটা বারবার হয়েছে, আবার হয়েছে। আর এটা বোকামি, কারণ যদি আমি আমার সম্প্রদায়ের যত্ন না নিই, তাহলে আমার সম্প্রদায় ভেঙে পড়বে। আর যদি আর সম্প্রদায় ভেঙে পড়ে, তাহলে আমি শেষ হয়ে যাব, আমি পুরোপুরি শেষ হয়ে যাব। কারণ সম্প্রদায় ছাড়া কোনো মানুষও অস্তিত্বশীল থাকতে পারে না। তাই শুধু নিজের কথা ভাবা মানেই নিজের ধ্বংস। আমার মনে হয় আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এমনটা দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমরা কিছুই করতে পারছি না। সহজ কাজগুলো দুঃস্বপ্ন পরিণত হয়েছে, জানেন। এবং কিছু লোক কোভিড বা অন্য কিছুর উপর দোষ দেয়, কিন্তু কোভিডের আগেও এমনই ছিল। কোভিডের পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে, কিন্তু আমার মনে হয় কোভিড শুধু বিচ্ছিন্নতাকে বাড়িয়েছে। তাহলে আমার মনে হয় সামনের সমাধান হলো পারিবারিক কাঠামো হোক বা সম্প্রদায় কাঠামো, তুমি জানো তোমার প্রতিবেশী কারা তা শেখার পর এমন কিছু ব্যবস্থা স্থাপন করতে হবে যেখানে আমরা গোষ্ঠী সম্পর্কে চিন্তা করতে শুরু করি এবং নিজেদেরকে ব্যক্তি হিসেবে ভাবা বন্ধ করি। ধন্যবাদ রায়, আপনার মূল্যবান সময়ের জন্য। প্রায় 90 মিনিট আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে সত্যি ভালো লাগলো। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত পাওয়া সত্যি আকর্ষণীয় ছিল। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান এবং এটি আমাদের আলোচনাকে আরো সমৃদ্ধ করেছে। আপনার সাথে এই বিষয়ে কথা বলা একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। ধন্যবাদ আপনাকে রায়, আমাকে পাশে রাখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জানাই। সাবধানে থাকবেন এবং আশা করি ভবিষ্যতে কোথাও আমাদের আবার কথা হবে। আর যদি আপনি বাংলাদেশে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই আপনি আমন্ত্রিত থাকবেন। আর যদি আগামী বছর আমার নিউ ইয়র্ক এবং টেক্সাস ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই আপনাকে দেখার চেষ্টা করব। তোমার আসতেই হবে। হ্যাঁ, আমি তোমাকে এখানে পেলে খুশি। হ্যাঁ, ধন্যবাদ।